হচ্ছে রেকর্ড না? ঠিক আছে, তো আজকে আমাদের ক্লাস হচ্ছে প্রজেক্ট রিলেটেড ক্লাস। ইলাস্ট্রেটরের মানে আমাদের কি আছে আজকে মডিউলের বিজনেস কার্ড, লেটার হেড, ইনভেলপ, তাই না? এগুলো Well, তো বিজনেস কার্ড আমরা ফটোশপেও শিখেছি, ইলাস্ট্রেটরেও শিখতে হবে, তাই না? বিষয় হচ্ছে মানে কিছু দুটো দিয়ে দুটো সফটওয়্যারে শিখতে হবে কেন, মানে বিভিন্ন মার্কেট প্লেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের দুটো দিয়ে কাজ করতে হবে, তাই না? সে রিসেলেবল মার্কেট প্লেসের রিকোয়ারমেন্ট হচ্ছে এখন পর্যন্ত ইউজার ফ্রেন্ডলি ফটোশপ দিয়ে তারা নিচ্ছে, তাই না? যেহেতু এখানে গ্রুপ করে লেয়ারগুলোকে সুন্দরভাবে আমরা সাজাই এবং মানে এটা এডিটেবল, একটু সহজ, তাই না? ইউজ করাটা সহজ, তার জন্য রিসেলেবল মার্কেট প্লেস এখন পর্যন্ত প্রেফার করছে পিএইচডি, তাই না? আবার রিসেলেবল মার্কেট প্লেস ছাড়া যদি কোনো আদার্স মার্কেট প্লেসে কাজ করেন সেক্ষেত্রে আবার পিএইচডি দিয়ে করে দিলে হয়তো বা নেবে না। তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে এআই ইপিএস ফাইল, মানে এআই ইলাস্ট্রেটর দিয়ে করে দিতে হবে, তাই না? সেই রিসেলেবল ছাড়াই আপনি আপওয়ার্কের কাজ করছেন, 99 কাজ করছেন, 99 ফটোশপ দিয়ে করেন আর যা দিয়ে করেন, বাট যদি উইন করেন, যদি সে মেইন ফাইলটা যাবে, এআই যাবে। 99 বিজনেস কার্ডের কন্টেস্ট অ্যাটেন্ড করছেন, এবার আপনি ফটোশপ দিয়ে ডিজাইন করে দেন আর এআই দিয়ে ডিজাইন করে দেন, জেপিজি দেখে বোঝার ওয়ে নাই কোনটা দিয়ে ডিজাইন করছেন, তাই না? বাট যদি উইন করেন দেখবেন সে চাচ্ছে যে মেইন ফাইল মানে এআই ফাইল দাও, তাহলে ওই মার্কেট প্লেসও প্রিন্ট রিলেটেড সব কাজ এআই যাবে। আপওয়ার্কের কাজ করেন, ফাইবারের কাজ করেন, আদার্স মানে যে সমস্ত ক্লায়েন্টরা আছে রিসেলেবল ছাড়া এআইটাই তারা যাবে, তাহলে এআই দিয়ে শিখতে হবে, তাই না? ঠিক আছে, প্রিন্টের প্রজেক্ট রিলেটেড যে কোনো কাজই করেন না কেন, বিজনেস কার্ড, লেটার হেড বা এইটা সেটা যাই করেন না কেন, ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে এখানে আপনার প্রিন্ট রিলেটেড ডকুমেন্টটাকে রেডি করতে হবে। ওয়েব না, প্রিন্ট, তাই না? প্রিন্ট নিয়ে নেবেন, যাতে করে প্রিন্ট নেওয়ার সময় কি হয়, এখানে তার ওই ফটোশপের মতন আমাকে রেজুলেশন চিয়ান্ডেড কালার মুক্সি আমাকে করতে হয় না, তাই না? যেখানে আপনি যখন শুধু প্রিন্ট ধরে দিয়েছেন, দেখেন কি হয়েছে, সিএমআই অটো চলে আসছে, মানে রেজুলেশন অটো 300 হয়ে গেছে। এটা মানে এভাবে ইউ থাকলে আপনি দেখতে পারবেন, তাই না? প্রিন্ট নিয়েছি মানে সিএমআই কে 300 অটো রেডি হয়ে গেছে, প্রিন্ট রিলেটেড ডকুমেন্ট এটা রেডি হয়ে গেছে। আচ্ছা, তারপর ডকুমেন্ট সাইজ এখানে নেওয়ার প্রয়োজন নাই, আপনি ডকুমেন্ট সাইজ ওই বিজনেস কার্ডের সাইজ নিয়েও করতে পারেন, বিজনেস কার্ডের সাইজ ছাড়াও করতে পারেন, দুটোই অ্যাকসেপ্ট হবে ক্লায়েন্টের জন্য। সে ওকে দিলাম, আমি কোনো সাইজ নেইনি, জাস্ট প্রিন্ট নিয়ে ডকুমেন্টটা ওকে করলাম। এবার কেন এমনটা, সে আপনি যখন একটা বিজনেস কার্ড ক্লায়েন্টকে করে দিচ্ছেন এআইতে, বিজনেস কার্ড কি সে একটা একটা করে প্রিন্ট করাবে বা একটা প্রিন্ট করাবে? কি হবে, অনেকটা সে হয়তো 1500 সে প্রিন্ট করাবে, তো প্রিন্টিং প্রেসে গিয়ে কি একটা একটা করে প্রিন্ট হয়ে হয়ে বের হয় এমন কিছু কি? আর কিভাবে প্রিন্ট হয়ে বের হয়? হ্যাঁ, একটা পেজের ভিতর অনেকটা হয়তো 10টা বা 20টা চলে আসে, তাই না? তাহলে আপনি ক্লায়েন্টকে ডিজাইন করে দেবেন, এবার ক্লায়েন্ট ডিজাইনটা নিয়ে সে কি করবে, হয়তো প্রিন্টিং প্রেসে যাবে, তাই না? প্রিন্টিং প্রেস ওরা কি করবে, ওরা আপনার ডিজাইনটাকে কপি করে মানে অবজেক্টটাকে ধরে নিয়ে তাদের ডকুমেন্টের ফরম্যাট অনুযায়ী তারা ওটাকে বসাবে। তাদের যে পেপারে তারা প্রিন্ট করবে ওই পেপারের সাইজ অনুযায়ী তাদের ডকুমেন্ট করা আছে, ওটার ভিতরে আপনার এটাকে বসাবে, প্লেস করবে, 2-3-4টা 10টা কপি করবে, দেন তারা প্রিন্টিং এ দিবে, একটা একটা করে প্রিন্ট হয়ে বের হয়ে আসবে, ঠিক আছে? তাহলে ইলাস্ট্রেটরের ডকুমেন্ট সাইজ ইজ নট ফ্যাক্ট, ফ্যাক্ট হচ্ছে এটার ভিতরে কি সাইজের অবজেক্ট আছে, দ্যাট ইজ ফ্যাক্ট, ঠিক আছে? এটার ভিতরে কি সাইজের অবজেক্টটা আছে সেটাই হচ্ছে ফ্যাক্ট। আপনি অবজেক্টটা কি সাইজের নিয়ে করেছেন সেই আপনার ডিজাইন, ঠিক আছে? এবার ওটাকে ধরে সে তার ফরম্যাট অনুযায়ী সাজিয়ে প্রিন্ট করাবে, বুঝা গেল? তাহলে অ্যাজ এ ডিজাইনার আপনি ওই সাইজের ডকুমেন্ট নিয়েও করে দিতে পারেন, আবার ওটার ভেতরে যে কোনো সাইজের মানে যে কোনো ডকুমেন্ট নিয়ে ওটার ভিতরে আপনার অরিজিনাল সাইজের কার্ডের অনুযায়ী সাইজ অনুযায়ী আপনি ডিজাইনটাকে করে দিতে পারেন, ঠিক আছে? তাহলে ওয়েল, আমার কার্ড সাইজটা কেমন? ইঞ্চিজে আছে, মানে কার্ডগুলো করবো, সো কন্ট্রোল আর, আমি এটাকে ইঞ্চি করে নিই। আচ্ছা, কি কত আমার কার্ড সাইজ কত, বিজনেস কার্ড সাইজ কত? 3.5/2, এটাই তো আমার অরিজিনাল সাইজ, বিট সেফটি মার্ক ওগুলো পরে, তাই না? এটা হচ্ছে আমার সাইজ, তাইলে সে আমি লিখলাম 3.5/2, ওকে, এই কার্ড সাইজ চলে আসলো, ঠিক আছে? আমি এটা না, আমি একটু রাউন্ড রেক্টেঙ্গুলার দেখাই, যেমন আমি আজকে কি করব, আমাদের অফিস আইডেন্টিটিটা করে দেখাবো, আমাদেরই বিজনেস কার্ড, আমাদেরই লেটার হেড, আমাদের এনভেলপ, এগুলো করে দেখাবো, ঠিক আছে? সেই বিজনেস কার্ডটা করে দেখাবো। তাহলে এটা আছে একটু রাউন্ড রেক্টেঙ্গুলার, ফটোশপে তো রেক্টেঙ্গুলার দেখেছেনই, তাই না? হ্যাঁ, এখানে আমি রাউন্ড রেক্টেঙ্গুলারটাই দেখাই। তাহলে কি, রাউন্ড রেক্টেঙ্গুলার নিলাম,
3.5/2। রাউন্ড রেক্টেঙ্গুলারের ক্ষেত্রে কর্নার রেডিয়াস মানে রেডিয়াস ভ্যালু দিবেন 0.125 লিখে নেন। যদি রাউন্ড রেক্টেঙ্গুলার কাট করেন এআই তে এটার রেডিয়াস ভ্যালু দিবেন 0.125 হ্যাঁ ইঞ্চ নিয়ে মানে কাজ করবেন। ওকে, স্ট্রোক কালার অফ করে দেই, এখানে আপাতত একটা কালার দেই আর কি। এবার আমার কার্ভ সাইজ হয়ে গেল, আর কি দরকার? একটা ব্লিড দরকার, তাই না? অবজেক্ট পাথ অফসেট পাথ, অবজেক্ট পাথ অফসেট পাথ। (0.125) ভ্যালুতে একটা অফসেট পাথ দিবেন। 0.125 ভ্যালুতে একটা অফসেট পাথ দিবেন। অবজেক্ট পাথ অফসেট পাথ, এটা তো দেখেছেন ক্লাসে। হ্যাঁ, অফসেট পাথে কি হয়, ওই অবজেক্ট থেকে বড় আরেকটা বা ওই অবজেক্ট থেকে ছোট আরেকটা অবজেক্ট তৈরি হয় না? 0.125 ভ্যালুতে একটা অফসেট পাথ দিলাম, তাই না? যেটার আপনি একটা কালার দিয়ে দেন, সে আমি রেড কালার আপাতত দিয়ে দিচ্ছি। ওকে, তারপর আবার ভেতরেরটা ধরেন, মানে আপনার কার্ড যেটা 3.5/2, আবার অফসেট পাথ, অবজেক্ট পাথ অফসেট পাথ, প্রিভিউ অন করে ওই ভ্যালুটাই মাইনাস ভ্যালুতে মাইনাসে দেন, মানে মাইনাস ভ্যালুতে 0.125, প্লাস ভ্যালুতে অফসেট পাথ আপনার নির্দিষ্ট সাইজ থেকে বাইরে একটা বড় অবজেক্ট ক্রিয়েট করবে, মাইনাস ভ্যালুতে অফসেট পাথ কি ওই অবজেক্ট থেকে ভেতরের দিকে একটা ক্রিয়েট করবে। এগুলো ক্লাসে দেখেছেন অলরেডি, দেখেছেন করেছে কি? ওকে, এবার ভেতরে যে অফসেট পাথটা তৈরি করলাম ওই ভ্যালুতেই, মানে মাইনাস ভ্যালুতে, সেটা কি আমার কি? এটা সেফটি মার্ক, ওটা অ্যাজ এ ব্লিড। তাহলে এটার জন্য ফিল কালারটাকে নান করে স্ট্রোকে একটা কালার দেন, যে কোনো একটা কালার দেন। যেটা সেফটি মার্ক সেটা ফিল কালার নান, ফিল কালারটা নান করে দিলাম, নান করে দিয়ে স্ট্রোকে একটা যে কোনো একটা কালার দিলাম। ঠিক আছে, ওটা জাস্ট মানে অ্যাজ এ মার্জিন আমি ইউজ করছি, যেটা আমি ওই যে ফটোশপে গ্রিড টেনে নিতাম, তাই না? যাতে করে ওর বাইরে আমি টেক্সট না লিখি, ওর বাইরে আমার কন্টেন্ট চলে না যায়, তাই না? একটা মার্জিন মেইনটেইন করার জন্য আমরা এই বিষয়টা নিলাম। এবার আপনি আপাতত ওটাকে ধরে কন্ট্রোল 3 দেন, কি হয়েছে? হাইড হয়েছে। এবার আপনি ডিজাইন করতে পারেন, ঠিক আছে? ওয়েল, আর একটা করতে পারেন, এইটাকে ধরে কন্ট্রোল 2 দেন। কোনটাকে? সেফটি মার্কটাকে ধরে কন্ট্রোল 2 দেন, যেটা দেখা যাবে বাট মানে ডিস্টার্ব করবে না, ধরে লড়ে যাবে না। হ্যাঁ, লক হয়ে গেল। আচ্ছা, এবার আপনি এটার ভিতর আপনার ডিজাইনটাকে করে ফেলেন। ব্যাকগ্রাউন্ড কালার কি দিবেন, কি দিবেন না দিবেন, সে আমি এই ডিজাইনটাই করব। কিভাবে করব বলেন তো একটু? নিচে একটা শেপ নিব। কি শেপ নিব? মানে এভাবে, এটা একটু রাউন্ড আছে, তাহলে স্যার আমরা একটু ইউজ নিব, ইউজ নেওয়ার পরে স্যার পাথফাইন্ডার থেকে কেটে দিব। তাহলে ইউজ নিব, ইউজ নিয়ে পাথফাইন্ডার দিয়ে বড় করে তারপর কেটে দিলে জিনিসটা সুন্দর হবে। আর একটু সহজভাবে করা যায়। হ্যাঁ, পেন টুল দিয়ে আর একটু কঠিন হয়ে যাবে। আমি মানে সহজ ইজিয়েস্ট ওয়েতে দেখাচ্ছি, যাতে যাচ্ছি। বিভিন্ন ভাবে তো করা যায়, তাই না? সে এটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল 2, কন্ট্রোল এফ, কি হয়েছে? কন্ট্রোল সি, কন্ট্রোল 2, কন্ট্রোল এফ, নিচেরটা লক কপি করে লক করে তারপর একটা পেস্ট করলাম, তাই না? লক কেন করলাম দেখেন, যাতে ওটা মানে আর ধরা না যায় বা না। হ্যাঁ, এবার আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি ধরলাম? কয়টা পয়েন্ট ধরলাম? 4টা। এই 4টা পয়েন্ট ধরলাম, ঠিক আছে? আচ্ছা, তার আগে আমি একটু কালারটা চেঞ্জ করে নেই। এই জায়গায় একটা নীল কালার আপাতত সে দিয়ে নেই। ওকে, দিয়ে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই 4টা অ্যাঙ্কার পয়েন্ট ধরে ডিলিট দিলাম। কি হলো? ডিলিট হয়ে গেল। কি বুঝতে পারছেন এতটুকু নাকি? হ্যাঁ, সিম্পল। এবার পেন টুলে চলে যান, পেন টুলে গিয়ে এটা ধরে শিফট ধরে কাজ করেন। একবার লাইন, আপনার হাত দূরে গেলেও লাইন দূরে যাবে না, সমান হবে, ঠিক আছে? শিফট ধরে কাজ করলে কি হয়? হ্যাঁ হ্যাঁ, শিফট ধরে
এটাকে অ্যাড করে দেন। হইছে? জি স্যার। হ্যাঁ, তাহলে পাথফাইন্ডার দিয়ে কিছু করার দরকার ছিল না, মানে ডিভাইড করার প্রয়োজন ছিল না, আর কোনো কিছু প্রয়োজন ছিল না, হয়ে গেছে। তারপরে যদি এটাকে আবার এডিট করতে হয়, করা যাবে না, জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরেন, কন্ট্রোল ধরে এটাকে উপরে দিবেন, নিচে দিবেন, কিভাবে কি করবেন হচ্ছে করা যাবে। আপনি বেশি রাউন্ড করবেন, কম রাউন্ড করবেন, কি করবেন না করবেন, হবে না? আচ্ছা, তাহলে হয়েই তো গেল। তারপরে দেখা যাচ্ছে যে কি আছে, ভিতর দিয়ে আরেকটা বের হয়েছে উপর দিয়ে, দেখা যাচ্ছে কি আমার কার্ডটা আছে ছবি এখানে। হ্যাঁ, দেখেন কি আরেকটা বের হয়েছে না নিচ দিয়ে। হ্যাঁ, তাহলে ওটাও দেখি কিভাবে দেয়া যায়। এটা কিভাবে দিব বলেন? হ্যাঁ, এটাকে কপি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ না, কন্ট্রোল বি, কন্ট্রোল বি কি হয়, ব্যাকে পেস্ট হলো। একটু সরি, কি করবো এখন? দেখেন তো একটা স্পেস দিলাম, অনেক বেশি উঠে যাচ্ছে। প্রেফারেন্স থেকে কোথা থেকে? হ্যাঁ, কন্ট্রোল কে, কন্ট্রোল কে, প্রেফারেন্সে যাওয়ার প্রয়োজন নেই, শর্টকাট ইউজ করবো, কন্ট্রোল কে। হ্যাঁ, এডিট থেকে, প্রেফারেন্স থেকে, কি নাম এটার, কিবোর্ড ইনক্রিমেন্ট, কিবোর্ড ইনক্রিমেন্ট, কন্ট্রোল কে দিয়ে এটা সবসময় মানে হাতে রাখতে হবে, যখন প্রয়োজন বাড়িয়ে কমিয়ে আমাকে মানে কাজ করতে হবে। সে একটু মানে উঠিয়ে দিলাম, ঠিক আছে। কালারটা আমি ওটা পিক করে দেই, সে একটু ডার্ক কালারটা পিক করে দেই। আচ্ছা, হয়েছে কি ওরকম? হ্যাঁ, এটা হচ্ছে কি যে মাঝখান দিয়ে একটু বেশি বেরোছে, কম এখান থেকে বেশি বেরোছে, এখানে কম বেরোছে, তাহলে আমি তো উঠিয়ে দিলাম, হইলো না, তাহলে কি করব? হ্যাঁ, সে ওই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি এটাকে ধরেন, অ্যাঙ্কার পয়েন্টটাকে ধরেন, ধরে এটাকে একটু মানে একটু নামিয়ে দেই, তাই না? হ্যাঁ, একটু নামিয়ে দেই, আর প্রয়োজনে ওগুলোকে একটু উঠিয়ে দেই নাকি। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে ধরে এটাকে একটু উঠিয়ে দেই। হয়েছে কি একটু বেশ কম হয়ে গেছে, আমি মানে গনে না করে ভুল করছি। হ্যাঁ, হয়েছে বোধহয় এবার। মানে ওখানে যদি দুইটা ভ্যালু দেন, এখানেও দুটো দিতে হবে, হ্যাঁ বুঝে। আর ওটা যদি আরেকটু নামাইতে হয় আরেকটু নামিয়ে দিচ্ছেন, হোয়াট এভার মানে করা যাবে আর কি। তাহলে হয়েছে এরকম মোটামুটি। কোনটা? আচ্ছা, সেফটি মার্ক নিচে আছে, তাহলে কি করব? হ্যাঁ হ্যাঁ, উপরে আনতে হবে, অল্ট্রা কন্ট্রোল 2, জাস্ট এটাকে ধরে শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। কারণ আমার সেফটি মার্ক যদি নিচে থাকে তাহলে লাভ হলো কি, আমি এখানে কিছু লিখবো, যদি এটার সাথে মেইনটেইন না করে লিখি সেটা তো লাভ নাই, তাই না? তাহলে ওটাকে ধরে উপরে নিয়ে নেই। তাহলে স্যার আগে ডিজাইনটা পুরো কমপ্লিট করে তারপরে সেফটি মার্ক দেন, এখন আগে দেন পরে দেন, বিষয় না, ঠিক আছে। আগে সেফটি মার্ক আগেই দিয়ে নিতে হবে, ডিজাইন কমপ্লিট করে না, আগেই দিয়ে নিতে হবে। আচ্ছা, কন্ট্রোল 2 লক করলাম। হ্যাঁ, তাহলে আমি আগে লক মানে করে নিলাম, সে কন্ট্রোল 2 এখন লক করে দিলাম সবকিছু, সেখানে ডিজাইন করব। তাহলে মোট কথা আমি ডিজাইন দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি যে কি ফরম্যাটে কি ওয়েতে আপনি কাজ করবেন। ডিজাইন হতে আমার থেকে ভালো ডিজাইন আপনারাই পারেন, হ্যাঁ ঠিক আছে। ডিজাইন কে কিভাবে করবেন সেটা ইজ নট ফ্যাক্ট, ফ্যাক্ট হচ্ছে জাস্ট কিছু নিয়ম কানুন মেনটেন করে কাজ করতে হয়, ঠিক আছে। সে লোগো আপনি ডেমো লোগো ইউজ করলেন, আমি হয়তো বা আছে ইউজ করি। আমাদের যে ক্রিয়েটিভ আইডির যে পার্টির লোগোটা, স্যার এই লোগোটা তো প্রিয় বগারের পিছনে আছে স্যার। আছে প্রিয় বগারের পিছনে স্যার, প্রিয় বগারের পিছনে আছে ওভাবেই। জি একদম স্যার, কালার স্যার এইটাই। আচ্ছা, অনেক জায়গা গাড়ি আর
যাই হোক, এটা যদি সেন্টারে বসে সেন্টার অ্যালাইন করা যাবে, পিছনের অবজেক্টের সাথে ধরে সেন্টার অ্যালাইন করা যাবে না, এগুলো অ্যালাইন ট্যালাইন মেনটেন করেই করতে হবে। ফন্ট সাইজ কত দিব? সর্বোচ্চ 9 স্যার। হ্যাঁ, সর্বনিম্ন হলো 6। আমি লিখছি নেম, এবার কত দিব বলেন? নেম এটা 10 ব্যবহার করি স্যার। হ্যাঁ, 10 বা 8 দেয়া যায়, তাই না? 8 বা 10 দিতে পারেন। এগুলো অবভিয়াসলি মানে যেহেতু সেন্টারে বসাচ্ছি, ঠিক যেন সেন্টারে বসে, তাই না? তাহলে টেক্সট ধরে আর ব্যাকগ্রাউন্ড ধরে সেন্টার অ্যালাইন করবেন। আমি আপনাদের বলে দিচ্ছি, নাই করছি, জি স্যার। ঠিক আছে? আর স্যার কন্টাক্ট ইনফরমেশন স্যার কত দিলে ভালো হয় স্যার? 6 না, 6 ব্যতিক্রম হলে সমস্যা আছে। মানে কি, 6 থেকে ছোট করা যাবে না। সর্বনিম্ন ফন্ট সাইজ বিজনেস কার্ডের ক্ষেত্রে 6, এর থেকে ছোট করলেই সমস্যা, মানে এক কাজে অ্যাপ্রুভ হবে না, কাজে ভুল হবে। এবার 6 থেকে বেশি বড় করলে সমস্যা, মানে 6 থেকে আপনি সর্বোচ্চ 7 যেতে পারেন, 8 করলে আবার পচা দেখা যায়, জি স্যার। তাই না? যদি আপনি Contact ফন্ট তো information। বিভিন্ন ফন্টের বিভিন্ন সাইজ আছে, তাই না? আপনি কোন একটা ফন্ট ইউজ করছেন, সেটা 6 এ একদম ছোট দেখা যাচ্ছে, সেটা আপনি 7 করেন, বাট 8 করলে আবার একটু অড লাগে, তাই না? কন্টাক্ট ডিটেইলস গুলো ছোটই মানায়, তাহলে 6 আর 7 এর ভিতরে আপনি থাকতে পারেন, 6 থেকে ছোট না। নেমের জন্য 8, সর্বোচ্চ 10, এর থেকে বড় করলে আবার পচা লাগে। কোম্পানি নেম তো স্যার কোম্পানি নেম বা পার্সন নেম 8, সর্বোচ্চ আপনি 10 করতে পারেন। এবার সে রিসেলেবল মার্কেটপ্লেস গুলোর জন্য 8 টাই প্রেফার, কারণ সে আপনি 10 করে লিখলেন, ঠিক আছে? আপনি জন ডো ছোট্ট একটা নাম লিখলেন 10 করে, ভালো লাগছে, বাট যার একটা বড় নাম, তার আবার ওই 10 এর ভিতর লিখলে দেখবেন তার নামটা আরো বেশি বড় হয়ে গেছে, তখন আবার দেখতে অফ লাগে, তাই না? তার জন্য 8 টাই প্রেফার, তার জন্য 8 টাই প্রেফার। আপনি ছোট নাম লিখছেন 4 অক্ষরের, হয়তো আপনার কাছে 10 এ লিখতে ভালো লাগছে, না কত 11 হয় ব্যবহার করা হয় না, মানে কি বললাম, 8 বা 10, 11 মানে না দেওয়াটাই ভালো। আরেকটা বিষয় হচ্ছে যে কোম্পানি নেম বা বিজনেস নেম বোল্ড রাখবেন, তার সাথে ডেজিগনেশন কখনোই বোল্ড রাখবেন না। বা আপনার কোম্পানি নেম লিখেছেন, নিচে ট্যাগলাইন দিয়েছেন, ট্যাগলাইনটা কখনোই বোল্ড রাখবেন না। ট্যাগলাইনটা হবে রেগুলার, ডেজিগনেশন হবে রেগুলার, আর এগুলো হবে 6pt তে, ঠিক আছে? 6pt তে। 8-10 বোল্ড হবে, 8-10 হবে। আচ্ছা ওয়েল, আমি আঁকতে যাচ্ছি এই জায়গাটা, এই ট্যাবটা আঁকতে যাচ্ছি যেখানে আঁকলাম। এবার এটা কিভাবে আঁকবো, এই পাশটা? স্যার আরেকটা কপি নিয়ে হ্যাঁ, ওই যে আমি মূল কাজটা যেভাবে করছি, তাই না? কি করব বলেন তো একটু আমাকে। স্যার এটা আরেকটা হ্যাঁ, কপি নেন। কন্ট্রোল সি, Control F। কন্ট্রোল এফ দেওয়ার আগে কন্ট্রোল 2 দেই, কন্ট্রোল 2, কন্ট্রোল এফ। 2 কেন দিলাম? এবার যখন আপনি ডিরেক্ট সিলেকশন থেকে এই চারটা ধরে ডিলিট করবেন, পিছনটা সহ ডিলিট হয়ে যাবে, তাই না? কারণ ওটা লক ছিল না, ওটাও সিলেকশন ধরা হয়ে যাবে, ওটাও ডিলিট হয়ে যাবে, তার জন্য ওটা আমি লকই করে দিলাম, তাই না? ওটাকে লক করে এবার আমি এটাকে ডিলিট করি, তার আগে আমি নতুন কালারটা পিক করে নেই, সেই কালারটা দিতে যাচ্ছি এখানে। এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই 4টা অ্যাঙ্কার পয়েন্ট ধরেন, ধরে ডিলিট দেন, পড়ে গেল। এবার পেন টুল দিয়ে এটাকে জাস্ট একটু এক্সটেন্ড করে দেন। স্যার এটা বড় হবে না? হ্যাঁ হ্যাঁ, প্রজেক্টে কি খবর? প্রজেক্ট তো স্যার কালকে দিয়ে দিয়েছি তো। কালকে জমা দিয়েছি স্যার। মাত্র 7 জন দিয়েছে। স্যার সামনে দিবেন না? হ্যাঁ, দিব স্যার। তাহলে স্যার আমি যদি ইচ্ছা করতে আজকে দিয়ে দিতে পারতাম, আপনি জানতেন। ঠিক আছে। আগামী সপ্তাহে।
বাকিদের জন্য সমস্যা হবে না। বুঝছেন? স্যার আমিও স্যার এই প্রজেক্ট বাদে নতুন প্রজেক্ট এটা যারা দিয়েছেন তারা তো গেছে। কিন্তু যারা দিচ্ছেন না তাদের জন্য তো স্যার কেমন হলো স্যার? তাহলে তারা যারা সে ভালো করবে, সে বরাবরই ভালো করবে। এই ভালো হয় স্যার। যে ভালো করবে সে কন্টিনিউয়াস ভালো করবে, সময় দিলে ভালো হবে। স্যার কষ্ট স্যার একটা জায়গায় স্যার। স্যার এত কষ্ট করে যে আমরা করে দিই আমরা টাইম মানে ডেট হিলাল ভাই এই স্যার ডেট তো মিস হলো একটা আমাদের এক সপ্তাহ মিস হওয়ার পরে স্যার কালকে প্রজেক্ট টাইম দিয়েছে তারপর যদি স্যার না দিই তাহলে তো সমস্যা না। আর আমরা তো স্যার আবার যদি নেন তখন কষ্ট লাগে স্যার। আর প্রতিদিনের কাজ প্রতিদিন করতে পারলে তাহলে সফলতার মানে শীর্ষে পৌঁছানো সম্ভব, পিছনে সম্ভব না। প্রতিদিনের কাজ প্রতিদিন যে কোনো মূল্যে করতে হবে। তো আমারটা পান্ডে আমি তো আপনার তো পেয়েছে দুটো একসাথে, একা কিন্তু আর ফটোশপে গুলো তো আপনি দেননি, ফটোশপে তো সব কমপ্লিট আমার করবে। ওগুলো আপনার প্রজেক্ট তো পেলে আপনার তো হবে। কিন্তু আমি সব প্রজেক্ট জমা দিচ্ছি। ওই যখন তখন দিছেন, চারটার কাছে দিছেন না আপনার কাছে আমি লাস্টের যেগুলো দিয়েছিল সব আপনার কাছে। না, ভালো তো দিছেন, কিন্তু 1 2 3 4 এগুলো তো করতাম। তো মনোহর স্যারের কাছে ওটা তো ক্লাসেরটা ক্লাসে সপ্তাহে সপ্তাহে দিয়ে দিচ্ছি। এই মিটিংগুলো এভাবে হচ্ছে। আমি তো এরকম কখনো করি নাই। আমার এই লাস্টে ইলাস্ট্রেটরে এসে স্যার আমার কাজ হচ্ছে না, আগে পূর্বে এরকম কোনো স্যার ঘটনা হইতেছে কি স্যার আমি একটা কথা বলি রেজাল্ট পাই আপনি স্যার। আপনার ফাইনালটা পেয়েছি টোটালগুলো, কিন্তু যে 1 2 3 4 এগুলো পাই। আচ্ছা স্যার ফটোশপে স্যার। ভাই হ্যালো ভাই তো ঘটনা হচ্ছে এরকম স্যার যেমন আমরা প্রজেক্টগুলি জমা দেওয়ার পরে আমরা গ্রুপে কাজগুলি পোস্ট করি তো পোস্ট করার পরে এক একজনের ধারণা হয়ে যায় যে আমাদের কাজটা কি ধরনের আমি যদি একটা সময় আমাকে দেন এই সপ্তাহে আবার দেন আমার কাজ এখন যা জমা দিছি এর চেয়ে আবার 100% এমন করে আমি জমা দিব আপনাকে কথা দিই তো সেম জিনিসটা তাই হয় আমাদের কাজটা যখন দেখে বা আমরা যখন অন্যের কাজটা দেখি তখন ধারণা হয়ে যায় যে এই কাজটা এইভাবে করলে ভালো হবে তাহলে তো স্যার এখানে মার্কসের কিন্তু আবার মূল্যায়ন আর তাহলে ওই একটা কাজ করবো আমি, তাহলে এটা তো যেদিন টাইম দেবো সেদিনের মধ্যে যারা দেবে স্যার তো প্রথম দিকে পরে যারা দিবে প্রথম দিকে বলতেছেন ঠিক আছে, তাহলে ওই মার্কস একদম ওই যে আমি আপনাকে বলছিলাম যে দেখেন আমার ফার্স্ট সেকেন্ড থার্ডের দরকার নেই। স্যার এই মার্কস কমা দেবে, আমার মার্কস দিব না। স্যার শুধু গ্রেড মেইনটেইন করার জন্য আমি বৃহস্পতিবার দিন সারা রাত জায়গা 6টায় ঘুমায় প্রজেক্ট কমপ্লিট করে আনছি অন্য কাজ চিন্তা করে ঠিক আছে, এর জন্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু বিষয়টা হলো যে আমি তাহলে এইটাই করবো। যারা দিবে না, লেট করে দিবে, তাদের মার্কসটা 20% এটা কি এখান থেকে এখন থেকে হবে? আজকে থেকে করবো স্যার না, আমি আপনার সাথে এই ব্যাপারে ডিসকাস করতে চাই। আজকে থেকে না করা স্যার তাহলে আবার প্রজেক্ট দিব আর যদি আজকে যদি না করেন তাহলে আমার কথা সাথে আচ্ছা আবার প্রজেক্ট কারণ তা নাহলে তো আপনার আসলে হ্যাঁ, হ্যাঁ, মানে এখন এখন থেকে একটা প্রবলেম তো। মানে আজকে কিংবা আগামী দিনে যারা জমা দিবে তাদের নাম্বার কমাই দেবে। আর আমি তো প্রজেক্ট সব সাথে সাথে দেখে ফেলি, আমি কিন্তু ওয়াট করি না। আপনারা কালকে দিচ্ছেন, আমি পেয়েছি, আমি আজকে সব ওকে করে মানে ওকে করেছি, ঠিক আছে। এর বাকিদের জন্য আমি এটা আমার আল্লাহর রহমতে ইয়ে হবে না, পিস হবে না। আমার এই বিজিবি সপ্তাহ উপলক্ষে আপনাদের আমি বলছিলাম যে স্যার এই সমস্যা আমার এই কারণে আমার ইয়ে হচ্ছে। প্রিভিয়াস স্যার এরকম নাই স্যার। স্যার হ্যাঁ, ওইটা নেক্সট প্রজেক্ট যদি দেন আমরা একটা থেকে আর সর্বোচ্চ 2টা প্রজেক্ট চাইতে পারি তাহলে আগামী আর দিলে নাম্বার কমাই দেবে। স্যার 5 থেকে স্যার আপনার আজকে তো দিবেন তো নিয়ারসি প্রজেক্ট। চাপ দেওয়া নিয়ে থাকতো সে আজকে নিয়ে স্যার ক্লাস শেষে যাবো স্যার আপনার কাছে। এরা তো দিনে কি করে 1 2 3 4 বলে আমার নাই। এটা তো মনোহর স্যার ক্লাসে রেজাল্ট দিয়ে দিচ্ছে না, রেজাল্ট পেলাম কেন? আচ্ছা একটু ওগুলো পরে প্রজেক্টের বিষয় পরে ওয়েল আমরা আইকন গুলো ফ্ল্যাট আইকন থেকে তো ইউজ করি তাই না? স্যার এরকম কি আর ওয়েবসাইট আছে স্যার কিসের এরকম ফ্ল্যাট আইকনের মতো আছে বোধহয়। তো কি হয় ফ্ল্যাট আইকন থেকে আপনি পিএইচডি এর জন্য একভাবে মানে পিএইচডি ফরম্যাটে ডাউনলোড করছেন তাই না? জি স্যার আর এআই এর জন্য আপনি ইপিএস ফরম্যাট ডাউনলোড করবেন, এটা ইউজ করেছেন কি নাকি? না স্যার হ্যাঁ, তাহলে দেখেন এখানে একটু প্রবলেম হয়, যেসে আমি ইপিএস এ ডাউনলোড করলাম, যেটা মানে ইলাস্ট্রেটর ওপেন হবে তাই না? জি স্যার হ্যাঁ, সো ওপেন উইথ আমি ওপেন করলাম ইলাস্ট্রেটরে। কি হয় এমন হয় কেন? সেকেন্ডটা এটা না, জি স্যার এখানে দেখেন আইকনটা মানে ই অবস্থা থাকে, একটা মাস্কিং অবস্থা থাকে যেটা আপনি ইউজ করতে পারবেন না।
সে কালার চেঞ্জ করেন, কালার চেঞ্জ হচ্ছে না, হচ্ছে কি প্রবলেম হয়ে যাচ্ছে না? তাহলে ইপিএস থেকে যদি কোনো মানে সরি ফ্ল্যাট আইকন থেকে যদি ইপিএস মোডে কোনো আইকন ডাউনলোড করেন, সেটাকে এক্সপান্ড করতে হবে আগে। কি করতে হবে? অবজেক্ট থেকে এক্সপান্ড করতে হবে, খাতা লিখে নেন। এক্সপান্ড করার পর রাইট ক্লিক করে আনগ্রুপ। আনগ্রুপ করার পর জাস্ট মানে ব্যাকগ্রাউন্ডের সাইড থেকে একটু ধরবেন, ঠিক আছে? এটাকে ধরে রিলিজ ক্লিপিং মাস্ক। এক্সপান্ড করে আনগ্রুপ করেছেন, ঠিক আছে? তারপর এটাকে মানে পুরোটা ছবিটা ধরবেন না, মানে ব্যাকগ্রাউন্ডের সাইড থেকে ধরবেন। মানে এটা একটা মানে শেপ দিয়ে এটাকে ক্লিপিং মাস্ক হয়ে ওই অবস্থায় আছে, তাই না? তাহলে এটাকে জাস্ট এভাবে ধরে রাইট ক্লিক রিলিজ ক্লিপিং মাস্ক, রাইট ক্লিক রিলিজ ক্লিপিং মাস্ক। এবার এটা ক্লিপিং মাস্ক থেকে রিলিজ হলো, ঠিক আছে? এবার জাস্ট এটাকে ধরে ডিলিট, এবার ওটাকে ধরে ডিলিট। হ্যাঁ হ্যাঁ স্যার একটা বার দেখা যাচ্ছে। ওই ব্যাকগ্রাউন্ডটাকে ধরে ডিলিট, ধরে ডিলিট। এইবার আপনি আইকনটা পেয়ে গেলেন। স্যার রাইট বাটন ক্লিক করার পরে রিলিজ ক্লিপিং মার্কস করেছি, কন্ট্রোল ব্যাক দিয়ে দেখা দিব, কন্ট্রোল জেড। সে এই অবস্থা আমার আইকনটা ছিল, তাই না? যেটা আপনি মানে নরমালি কালার টালার চেঞ্জ করতে পারবেন না, কারণ এটা একটা মাস্কিং অবস্থা হয়ে তাকে মানে ধরে রাখছে। এর থেকে তাকে বের করে নিয়ে আসতে হবে। ওয়ে ইজ দ্যাট অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ড কোনো কিছু এক্সপান্ড করলে আনগ্রুপ করতে হয়, আনগ্রুপ। এবার এই যে মাস্কিংটাকে মাস্কিং অবস্থায় আছে, তাহলে মাস্কিং কে খুলতে হলে কি করতে হয়? রিলিজ ক্লিপিং মার্কস, এগুলো তো জানেন, তাই না? হ্যাঁ, রিলিজ ক্লিপিং মার্কস। এবার রিলিজ হয়ে গেল, এবার এটাকে ধরে আপনি ফেলে দেন, ডিলিট দিয়ে ফেলে দেন। এবার আইকনটা আলাদাভাবে আপনি পেলেন। হ্যাঁ, এবার এটাকে আপনি কালার চেঞ্জ সবকিছু করতে পারবেন। সে নরমালি কালার চেঞ্জ করছেন, যা কিছু করছেন তা কিছুই হচ্ছে। সে কালার চেঞ্জ হয়নি, কেন হয়নি বলেন তো? গ্রে স্কেলে হয়ে গেছে, তাই না? ঠিক আছে, তাহলে এবার এটাকে আপনি নিয়ে এই এই প্রক্রিয়া আপনি একটা আইকন ইউজ করতে পারছেন মানে ইপিএস ফরম্যাটে এআই তে, ঠিক আছে? পিএইচডি নিয়ে আসা যাবে না স্যার? এটাই ভালো এআই এর জন্য, পিএইচডি না, ইপিএস ফরম্যাটে ভেক্টর ভাবে থাকে। যেহেতু আইকনটা কি অবস্থায় আছে দেখেন, এইটা একটা, আমি এটাকে একটু লক করে নেই, কন্ট্রোল 2। আইকনগুলি তিনটা পার্টে আছে, তিনটা পার্ট আছে না? এখানে একটা গ্রুপ করে দেন, কন্ট্রোল জি। এখন এটা মানে ধরলে একটা, ধরলে একটা মুভ করতে যাবেন, দেখবেন এটা নড়ে গেছে, ওইটা জায়গা মতোই আছে, যেহেতু আইকনটা এখন তিনটা পার্টে আছে, তাই না? হুম, না এআই থেকে রিভারে জমা দিয়ে না। হ্যাঁ হ্যাঁ, না না, কিচ্ছু প্রয়োজন নেই, লেয়ার গ্রুপ কিছুই দরকার নাই। জাস্ট আপনি প্রপার ওয়েতে করে দেবেন, সে পুরোটাকে ধরে নিয়ে পুরোটা লক খুলে দিবেন, কোনো কিছু যাতে লক না থাকে। এআই কাজ জমা দেওয়ার আগে কনফার্ম হতে হয় এটা যে আপনার কোনো কিছু লক করা নাই, ও লক অল আনলক করে দিবেন, বা না দিলেও সমস্যা নাই। যারা প্রিন্ট করে, প্রিন্ট করার আগে তারা দুটো কাজ করে নেয়, অল্টা কন্ট্রোল 2, অল্টা কন্ট্রোল 3। কিছু লক থাকলে লক খুলে যাবে, হাইড থাকলে সে খুলে দেখবে যে কিছু হাইড আছে কিনা, ঠিক আছে? কিছু হাইড অবস্থা আছে কিনা, এই দুটো কাজ করে তারা তারপর কাজটাকে ধরে নিয়ে তাদের জায়গা মতো বসিয়ে, তাদের ফরম্যাট মতো বসিয়ে তারপর প্রিন্ট দেয়। আপনি না করে দিলেও তারা ওটা করেই নিবে। স্যার রিভারে যে মাঝে মধ্যে দেখি যে একটা ফাইল দেওয়া আছে এআই এর ডিজাইনে, ফটোশপ, হ্যাঁ এআই তে নেয়, বাট খুব কম। যদি ইউজার ফ্রেন্ডলি ভাবে ভালোভাবে করতে পারেন তাহলে নেবে হয়তোবা।
স্যার লেখাগুলো কি সবসময় আউটলাইন করে দিব? না, কখনই না, সবসময় কেন। তাও এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সাইজ মানে কোন কার জন্য কাজ করছেন ওই সাইট বুঝে প্রয়োজন আউটলাইন করেও দিতে হয়, ঠিক আছে। সে আপনি 99 কাজ করছেন, ওকে তো আউটলাইন করে দিতে হবে, কারণ যে ফন্টটা আপনি ইউজ করেছেন ওই ফন্টটা হয়তো তার কাছে নাই, তাই না? সে বলবেন না যে ফন্টটা তুমি আমাকে দিয়ে দাও, আমি মানে যেমনটা আমরা রিভারে করি ফন্ট দিয়ে দিই, ফন্ট ডাউনলোড লিংকটা দিয়ে দেই, তাই না? ওটা তাই ইনস্টল করে এডিট করে নিয়ে তারপর কাজ করে। 99 যখন কাজ করবে তারা কিছু এডিট করবে না, সেই এডিট ফেডিট যা করানো দরকার আপনাকে দিয়ে করাবে, তাই না? সে শুধু আপনার কাজ নিয়ে প্রেসে যাবে, সে শুধু প্রিন্ট করাবে, এডিট করানোর যা কিছু প্রয়োজন সে আপনাকে দিয়ে দিবে। সেক্ষেত্রে তাকে মানে আউটলাইন করে দিতে হবে, আদারওয়াইজ আপনার ফন্টটা তার কাছে মিসিং হবে, তাই না? কোনটা আউটলাইন করার আগে অবভিয়াসলি আপনার ব্যাকআপ রাখতে হবে। আপনি আউটলাইন করছেন ক্লায়েন্টের জন্য, আপনার জন্য না। এবার আপনি আপনার মেইন ফাইলকে আউটলাইন করে দিলেন, ঠিক আছে? এবার সবকিছু ঠিক আছে, ক্লায়েন্টগুলো আর একটু বলেছে ওটাকে আবার ঠিক করে দাও, তখন কি করবেন? আবার সব লিখবেন? হ্যাঁ, তাহলে যখনই কিছু কাজ আউটলাইন করবেন সেটা ক্লায়েন্টের জন্য। আপনার মেইন ফাইল আপনার কাছে ওভাবে থাকলো, আউটলাইন করে আলাদা সেভ করে একটা পিএসডি বা আলাদা একটা এআই সেভ করে, ওটা ক্লায়েন্টের জন্য, তাকে ডেলিভারি করার জন্য। এখন আপনার মেইন কাজই তো নষ্ট হয়ে গেছে যদি আউটলাইন করেছেন, তাই না? ওটাকে আর এডিট করা যাবে কি? ওই কাজটার উপর চাইলে ভবিষ্যতে আরেকটা কাজ করতে পারবেন, মানে আর পারবেন না। স্যার আমার কার্ডে একটু কনফিউশন আছে। কি কনফিউশন লাগছে স্যার, ওই যে আমরা যে ব্লিডের যে অংশটা নিলাম, কিন্তু স্যার আমরা কিন্তু ফটোশপে করতাম যে স্যার ব্লিডের নিচে বাড়তি কালার সহ, এইটা তো দেখলাম মনে হয় নাই, নাকি আছে স্যার? কোনটা? ব্লিডের নিচে যে বাড়তি অংশ থাকতো, মানে ব্লিডের নিচে আমরা না, ওটা ওভাবে প্রয়োজন নাই, ওটা সে তার ব্লিড এরিয়ার ভিতরে ঢুকিয়ে নিয়েই প্রিন্ট করাবে, ঠিক আছে? তার মানে এখানে ব্লিডের নিচে কিছু থাকছে। তার মানে এখানে শুধুই ক্লিকটা থাকে, কালারের বাইরে। হ্যাঁ, এখন দেখেন এখানে দুটো বিষয়। এই টেক্সটটা লিখেছি কি লেফট অ্যালাইনে, তাই না? এই টেক্সটটা লিখেছি লেফট অ্যালাইনে, বাট এই টেক্সটটা লিখেছি রাইট অ্যালাইনে। এগুলো তো বুঝি, তাই না? এগুলো মেইন আপনি কি করছেন, এটাও লেফট অ্যালাইনে লিখছেন, এটাও লেফট অ্যালাইনে লিখছেন, তাহলে ভুল হয়ে যাবে না? জি স্যার, এটা বের হয়ে যাবে। তাহলে এই বিষয়গুলো জাস্ট মেইনটেইন করে আপনি আপনার মতো করে সুন্দর করে কিওয়ার্ড কোড ইউজ করবেন বা এই সেই ইউজ করে শেপ টেপ দিয়ে ফন্ট সেট করলেন, ঠিক আছে? এবার কি ব্যাক সাইডে আপনি এখানেই দিয়ে দিবেন, মানে ফটোশপে কি করতে হয়, ফ্রন্ট সাইডের জন্য আলাদা পিএসডি, ব্যাক সাইডের জন্য আলাদা পিএসডি। এখানে ওভাবে প্রয়োজন নাই, আপনি একটা ডকুমেন্টেই ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুটোই দিয়ে দেবেন। সো অল্টার কন্ট্রোল 2 অল্টার কন্ট্রোল 3 লকটপ সব খুললাম। এবার এটাকে ধরে নিচে নিয়ে আসেন, যেই যেই এলিমেন্ট প্রয়োজন নেই সেই সেই এলিমেন্ট ডিলিট করে দেন। সেটা আমি হাইড করে দেই, এটা হাইড করে দেই। এই লোগো আমার এখন প্রয়োজন নাই, সে এগুলো একটু লক করে নেই। এই লোগো ডিলিট, এই লোগো ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট। এই শেপগুলো ব্যাক সাইডে নাই বোধ হয়, হ্যাঁ এগুলো ডিলিট, ঠিক আছে? এবার ব্যাক সাইড যেমনটা আছে তেমনটা আপনি ডিজাইন করে ফেলেন। সে ব্যাক সাইড এখানে আছে বোধহয় একটু ডিফারেন্ট কালারের, সেটা ঠিক আছে। তারপর এখানে টেক্সট লিখে কি ডিজাইন করা যাবে? হ্যাঁ, ফাইনালি কি করবেন, মানে এই যে এটাকে কি করবেন, সেফটি মার্ক এভাবে থাকবে কি? হ্যাঁ, সেফটি মার্কটা কি করব, উঠাই দিই, মানে কি ডিলিট করে দেব? না, নান করে দেব। সেফটি মার্কটা আছে বাট না ফিল কালার না স্ট্রোক কালার, তাই না? হ্যাঁ, সেফটি মার্কটা নান করে দেবেন। প্লে হচ্ছে গিয়ে মোটামুটি আপনি এই ওয়েতে একটা বিজনেস কার্ড ডিজাইন করবেন, ঠিক আছে? জেপিজি করার জন্য ফাইল থেকে এক্সপোর্ট, যেটা আপনি নরমালি জেপিজি পারেন, এবং মকআপ করার জন্য জাস্ট এইভাবে ফাইলটাকে ধরবেন, অবজেক্টটাকে ধরবেন, পিএসডি তে যে মকআপ করেন সেই মকআপ ওপেন করবেন, এখান থেকে কন্ট্রোল সি, ওখানে যে কন্ট্রোল ভি স্মার্ট অবজেক্ট হিসেবে পেস্ট হবে,
সাইজ করে মকআপ করে ফেলবেন। ফটোশপে তো যেভাবে পিএইচডি মকআপ করছেন ওটা ওভাবে আপনি এখান থেকে মকআপ করবেন। পারবো তো না? আচ্ছা, তাহলে এই ছিল আমাদের বিজনেস কার্ড। তারপর আসি কি লেটার হেড। তো ব্যাক সাইড আর আমি ডিজাইন নাই করলাম না? জি স্যার। হ্যাঁ, লেটার হেড আসেন। লেটার হেডের সাইজ কেমন হয়? নরমালি বিভিন্ন সাইজের হতে পারে, ক্লায়েন্ট যে সাইজ বলবে সেই সাইজে তাকে করে দিতে হবে, তাই না? তো নরমালি রিসেলেবল মার্কেট প্লেসগুলোতে যে সাইজটা যায় বা যেটা স্ট্যান্ডার্ড সাইজ আমাদের A4 সাইজ 8.5/11। A4 সাইজ। হ্যাঁ, ফ্লায়ারের সাইজ, ফ্লায়ারের সাইজ। ম্যাগাজিন সাইজ সার্চ দিয়ে দেখতে পারেন, বিভিন্ন সাইজের হয়, একটু চড়াও হয়, A4 সাইজেরও হয়, বিভিন্ন ভাবে হতে পারে ম্যাগাজিন সাইজ। রিসেল মার্কেট প্লেসে কোনটা বেশি নেয়? মার্কেট প্লেসে কোনটা বেশি নেয়? দেখে নিন ম্যাগাজিন লিখে যে কোনো পিএইচডি তে মানে যে কোনো ফাইল আপনি ওপেন করলে তো পুরো ইনফরমেশন আছে কে কোন সাইজে করেছে, তাই না? ওখান থেকে আপনি ইনফরমেশন পাবেন। Object, path, offset path। এক্ষেত্রে ব্লিড দেন 0 পয়েন্ট মানে সরি -0.25 -0.25 সেফটি মার্ক দেন, -0.25 সেফটি মার্ক দেন। ওকে, আর বাইরেরটাকে ধরে ওই ব্লিড সেম ভ্যালুতেই অবজেক্ট, পাথ, অফসেট পাথ 0.125 মানে বিজনেস কার্ডের জন্য যে ব্লিড ছিল সেটাই। বাইরেরটাকে ধরে বাইরেরটাকে মানে হ্যাঁ বাইরেরটাকে ধরে মানে আপনার মূল 8.5/11 যে অবজেক্টটা ছিল সেটাকে ধরে একটা। আমি প্রথম এবার কি করলাম, প্রথম মানে ভুলে আমি মানে ফার্স্টে দিয়েছি সেফটি মার্ক, যেটা সেফটি মার্ক হচ্ছে 0.25 আর ওই ব্লিড হচ্ছে গিয়ে ওটা বিজনেস কার্ডে যা ছিল তাই -125 বিজনেস কার্ডে যা করেছি তাই। বিজনেস কার্ড আমি নিয়েছিলাম 3.5/2 -125 এ -125 এ ব্লিড দিয়েছি, এখানে -125 এ ব্লিড দিয়েছি। তারপরে ধরে ভেতরেরটা আর -125 দেইনি, সেফটি মার্কটা দিয়েছি 0.25, তাই না? কারণ একটা বড় কার্ডের জন্য ওই ছোট কার্ডের জন্য যতটুকু মার্জিন নিব এখানে যদি ততটুকু মার্জিন নিই দেখুন মার্জিনটা একটু বেশি কম হয়ে গেছে, তাহলে আরেকটু বাড়িয়ে মার্জিন দিলাম। এবার ভেতরের মার্জিনটা কি দিবেন এটা আপনি যা দিবেন তাই, এটা মানে আমি হাফ ইঞ্চি দিতে পারি, ঠিক আছে? ভেতরের মার্জিনটা আমি যা দেবো তাই না? আমি হাফ ইঞ্চি দিতে পারি, 0.25 দিতে পারি, 0.75 দিতে পারি, বাট বাইরেরটা ওইটাই থাকবে। ব্লিডের জন্য ওই -125 হবে, রেজিস্টারের জন্য হ্যাঁ মাইনাসে বাইরে যায়, ও সরি প্লাস, হ্যাঁ সরি ভুল বলছি, মানে 125 প্লাস ভ্যালু, মাইনাসে তো ভেতরে চলে আসে। হ্যাঁ ওকে, এবার যেটা ওই যে আমার ছিল যেটা ব্লিড, তাই না? আর এটা হচ্ছে কি আমার সেফটি মার্ক, যেটাতে আপনি ই করে দিতে পারেন। সেফটি মার্কটাকে আপনি মানে ফিল কালার অফ করে স্ট্রোকে একটা কালার দিয়ে দেন। সবার লাস্টে তো স্যার এটাকে নাম কালার করে দিতে হবে। হ্যাঁ, এটাকে আবার পরবর্তীতে নান করে দিতে হবে। এটা কন্ট্রোল সি তে হাইড করে রাখি। এবার দেখেন আমার সে ভেতরেরটার সাইজ কত। উইন্ডো থেকে ট্রান্সফর্মে যাই, কত আছে এখানে? দুইটা অবজেক্ট না, একটা অবজেক্ট হচ্ছে এটা 8.25/10.75 আর এটা হচ্ছে কত 8/10.5। তাহলে লেটার হেড গুলো মূলত লেটার হেড কি আগে তাই বলেন।
দিস ইজ কল লেটার হেড, তাই না? যে একটা কোম্পানি যে কিছু লিখবে তার একটা মানে পেপার থাকে যেখানে মানে কোম্পানির মনোগ্রাম সহ লোগো থাকে, ইনফরমেশন থাকে এবং একটা মানে একটা তার লোগো বা তার নাম একটা কি হবে অবস্থা থাকে, মানে যেটা জলছাপ বা ওয়াটার মার্ক হিসেবে থাকে, তাই না? ওয়াটার মার্কটা মূলত কেন দেওয়া হয়? যাতে মানে কি এটা আইটি মানে ক্রিয়েটিভ আইটি পেপার, এটা জানে বোঝা যায় এটা এই কোম্পানির পেপার, তাই না? আপনি ওয়াটারমার্ক ইউজ করেননি, লেটার হেডে কিছু লিখিয়ে দিয়েছেন, আমি কি করলাম এতটুকু কাজ ছিঁড়ে ফেলে দিলাম, এবারে পেপার কার? হ্যাঁ, এবারে পেপার মানে কারোই না, ঠিক আছে? তাহলে যখন এই লেখার উপর একটা পিছনে ওয়াটারমার্ক হিসেবে আছে তখন বোঝা যাচ্ছে এটা এই কোম্পানির পেপার, ঠিক আছে? তখন বোঝাচ্ছে এটা এই কোম্পানির পেপার, তার জন্য এগুলোকে ওয়াটারমার্ক হিসেবে ইউজ করা হয়। তাহলে মানে আপনি যখন সাইজ জানছেন তাহলে এটা ডিজাইন করা কি আর কোনো মানে কোনো এমন কঠিন কিছু কি? লোগো প্লেস করে সরি লোগো প্লেস করে নিয়ে আসছেন, দেন আপনার ইনফরমেশন মানে কন্টাক্ট ডিটেইলস এগুলো লিখে দিচ্ছেন, হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওয়ান সেকেন্ড। ও ভাই এটা শুধু খালি এরকম লোগোটা দিতে লোগোটা নিয়ে ওটা কি তো লেটার হেডে কি হয় যে উপর থেকে আরেকটু আমি তো একটা মার্জিন নিয়েছি, তাই না? মানে কি এখান থেকে আমি ডিজাইন করবো, কারণ বিজনেস এর কি হয় এখান থেকে মার্জিন এখান থেকে তো লেখা শুরু করি, এখান থেকে হয় এখান থেকে হয়, তাই না? বাট এখানে কি করবো উপর থেকে আরেকটু জায়গা ছেড়ে ডিজাইনটা করবো। কারণ প্রত্যেকটা লেটার হেড আপনি খেয়াল করবেন যে উপর থেকে একটু বেশি পরিমাণ জায়গা ছেড়ে কাজটা করা হয়, অ্যাজ বিকজ অফ আপনি যখন লেটার হেডটা লিখছেন বা একটা লেটার হেড বলেন বা একটা বিল বলেন, একটা চালান বলেন, ইনভয়েস বলেন, যা এগুলো একটা মানে কি বাইন্ডিং হয়ে একটা বই আকারে থাকে না হয়তো বা, তাই না? যেখান থেকে আপনি হয়তো বা ছিঁড়ে বিষয়টাকে ইউজ করছেন, তাই না? তাহলে যখন আপনি শপিং এ গেছেন কিছু কিনছেন, একটা আপনাকে মানে বিল দিল, তাই না? হ্যাঁ, সেটা সে লিখে ছিঁড়ে দিচ্ছে, তাই না? ছিঁড়তে গিয়ে অনেক সময় কি উপর থেকে পেজের কিছু অংশ ছিঁড়ে যায় না, আপনার ডিজাইনের মানে পেজের কিছু অংশ ছিঁড়ে যায় অনেক সময়, যদি ভালো মতো ছিঁড়তে না পারেন আপনি এটাকে ছিঁড়তে গিয়ে উপর থেকে মানে কি হয়ে গেল, কি হলো, লোগোর কিছু অংশ কেটে গেল, এখান থেকে ছিঁড়তে গিয়ে ফোন নাম্বার নামটা সব কেটে গেল, তাহলে কি বিষয়টা কেমন দেখা যায়, তাই না? তার জন্য 1 ইঞ্চ পরিমাণ জায়গা আপনি ছেড়ে কাজটা করলেন, তাহলে বিষয়টা ভালো হচ্ছে। তাহলে এখন কি করবো, আমি এটাকে আরেকটু বাড়াতে হবে না? আপনি কি ভাবছেন এভাবে ধরে একটু বাড়িয়ে দিবেন? না, এভাবেও বাড়াতে পারেন, বাট আমি চাচ্ছি মানে একটা নির্দিষ্ট ভ্যালুতে বাড়াই, আমি চাচ্ছি এটা 1 ইঞ্চ পরিমাণ ছেড়ে আমি ডিজাইনটা করি, তাই না? তাইলে কি যে না জাস্ট দেখেন ওই যে ট্রান্সফর্মে গিয়েছি না, ট্রান্সফর্ম এটার সাইজ কত বলছে, যখন এইটা ধরছে ওটার সাইজ কত বলছে, বাই হাইট হচ্ছে গিয়ে 10.75, যখন আমি ভেতরেরটা ধরছি তখন কত বলছে 10.5, হাইট হচ্ছে 10.5, তাহলে আমি যাচ্ছি আরো 5 কমিয়ে দেই, তাহলে শুধু 10 দিয়ে দেই, এখানে 5টা কেটে দেই, 10 হয়েছে। কি হয়েছে দেখেন, কন্ট্রোল জেড ভালো করে দেখেন, 10.5 কে যখন আমি 10 করছি, 10.5 কে যখন 10 করছি, 10 করে যখন এন্টার দিচ্ছি কি হয়েছে, উপর থেকে কমছে নিচ থেকে কমছে, এমনটা কি আমি চাচ্ছিলাম? আমি চাচ্ছিলাম শুধুমাত্র উপর থেকে কমছে। এখানে অ্যাঙ্কার পয়েন্টের কিছু ব্যাপার স্যাপার আছে, তাই না? এখানে অ্যাঙ্কার পয়েন্টের কিছু ব্যাপার স্যাপার আছে, আমি কন্ট্রোল জেড দেই। খুব সহজে যদি অ্যাঙ্কার পয়েন্টটা বুঝতে চান সেটা হচ্ছে গিয়ে আপনি যেখান থেকে ছোট করবেন তার বিপরীত দিকে অ্যাঙ্কার পয়েন্ট সেট করতে হবে। আপনি যেখান থেকে ছোট বা বড় করবেন তার বিপরীত দিকে অ্যাঙ্কার পয়েন্ট সেট করতে হবে। আমি ছোট করব উপর থেকে, অ্যাঙ্কার পয়েন্ট কোথায় সেট করব? আমি ছোট করব ডান থেকে, অ্যাঙ্কার পয়েন্ট কোথায় সেট করব? ঠিক আছে, মানে খুব সহজে বুঝিয়ে দিলাম। তাহলে আমি এখন ছোট করব কোথা থেকে? উপর থেকে ছোট করব না, আমার রিকোয়ারমেন্ট হচ্ছে উপর থেকে ছোট করব। অ্যাঙ্কার পয়েন্টটা ঠিক নিচে মাঝখানে সেট করেন। এবার আপনি ছোট করেন, সে 10 কে 10.5 কে 10 করেন। কোথা থেকে ছোট হয়েছে? উপর থেকে ছোট হয়েছে না? হ্যাঁ, পরবর্তীতে দেখাবো এনভেলপ করার সময় আমাকে বাম ডাম সব দিক থেকে ছোট করতে হবে। আচ্ছা, এবার যে জাস্ট আপনি আপনার লোগো নিয়ে বসিয়ে দেন, আপনার যা দরকার তা করেন। আমার লোগোটা যে বসবে, এটুক লোগো যে বসবে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ঠিক আছে। ওখানে হয়তো কিছু ইনফরমেশন যাবে, আর আমার কি হবে যে এখানে একটা আমার মানে যে লোগোটা ওয়াটারমার্ক হিসেবে ইউজ হবে, তাই না? আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা দেখিয়ে দেই।
সে Control C, Control V. আচ্ছা, যেটা বিষয় হচ্ছে সেটা আমরা হয়তোবা দেখেছি কখনো যে কোনো পেপারে বা কোনো লেটার হেডে বা বিজনেস কার্ডে ওয়াটারমার্ক হিসেবে লোগো ইউজ হয়, তাই না? বাট কিভাবে হয়? অনেক সময় পুরো লোগোটাও ইউজ হয়, অনেক সময় অর্ধেকটা লোগো ইউজ হয়। লোগোর অর্ধেকটা অংশ দেখেছেন আমার কাজ, তাই না? হ্যাঁ, বিজনেস কার্ডেও ইউজ করা যায়, লেটার হেড ইউজ করা যায়। আমি চাচ্ছি যে না, পুরো লোগো না, আমি লোগোর এই শুধু পাখাটা আমি ওয়াটারমার্ক হিসেবে রাখতে চাচ্ছি, তাই না? এটাও একটা ডিজাইন, ক্রিয়েটিভ ডিজাইন। না, পুরোটা তো আমার আছেই, আমি পুরোটা না, শুধু এতটুকু আমি ওয়াটারমার্ক হিসেবে ইউজ করবো, আমি চাইতেই পারি এমন, তাই না? তাহলে এখন কি করবো? আমি চাচ্ছি এতটুকু ইউজ করবো, বাইরেটুকু কাটবো। কিভাবে কাটবো? হ্যাঁ, মাস্কিং। ভেরি গুড অ্যান্সার। ঠিক আছে, সে মানে কি হয়, আমি চাইলে এটুকু কেটে দিলাম, কাটা যাবে কি? এনি হাও কাটা যাবে, পাথফাইন্ডার দিয়ে আরেকটা শেপ নিয়ে ডিভাইড করে একবার পর ফেলে দিয়ে যে কোনো হোক না কেন এটা কাটা যাবে, বাট এটা কেটে ইউজ করা হয় না। এটা কেটে ইউজ করা হয় না। সে কাটলে কি প্রবলেম? প্রবলেম ইজ দ্যাট সে আপনি এতটুকু কেটে দিলেন, এবার ক্লায়েন্টকে কাজ ডেলিভারি করলেন, সে বললো যে কি করছো, মাথা হাতে সব কেটে দিছো, ওগুলো চাচ্ছি আমি, বাড়ি একটু ভেতরে নিয়ে আসো। তখন কি করবেন? আবার ইউজ করবেন কেটে নিয়ে এসে? না, তাহলে সহজ মানে ওয়ে হচ্ছে গিয়ে এটাকে মাস্ক করে দেয়া, তাই না? এটাকে মাস্ক করে ইউজ করা। সে কিভাবে? যেমনটা এই যে এখানে দেখেন কি হয়েছে, পাখি ঠোঁটটা মানে কি অর্ধেকটা রেখে ডিজাইনটা করা হয়েছে। এবার আমি ঠোঁট রাখি বা যাই রাখি, যতটুকু আমি চাচ্ছি এতটুকু আমার ডকুমেন্টের বাইরে থাকবে, মানে এতটুকু ডিজাইনের ভেতরে থাকবে। আচ্ছা, তাহলে কি এটা এভাবে ইউজ হবে কালারটা? হ্যাঁ, অপাসিটি কমবে। কতটুকু অপাসিটি কমাবো? না, 10% অপাসিটিতে ওয়াটারমার্ক হিসেবে লোগো ইউজ হয়, 10% অপাসিটিতে। তবে এটাই নিয়ম না, এটাই নিয়ম না। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যা বলে তাই করে দিতে হবে। ক্লায়েন্ট যদি বলে না একটু ডাউন করো, আপনাকে 20%, 50%, 30% যা বলে, বাট নরমালি 10% অপাসিটিতে ওয়াটারমার্ক ইউজ হয়। ওয়াটারমার্কটা 10% অপাসিটিতে ইউজ করাটাই মানে ভালো, যদি এটা নিয়ম না। কি এটা তো আসতেছি। এবার কি করব? এটাকে আমি কেটে ফেলে দেব না, এটাকে আমি মাস্কিং করে দেব। সেই কার সাথে? ওই আমার পেজের সাথে, আমার পেজের সাথে। বাট এখন যদি সে আমার পেজের সাথে মাস্কিং করলে কি হয়? সে আমার পেজটা এখন সাদা দিলে বুঝাবো না, সে আমার পেজটা লাল বা আমার পেজটা কালো বা আমার পেজটা কোন একটা কালারের, তাই না? এবার পেজের সাথে মাস্কিং করে দিলে ওটা থাকবে, সে আমার পেজটা এই কালারের হতে পারে না? আমার পেজটা এই কালারের, আমি লেটার হেড করছি, আমার পেজটা নীল কালারের বা সবুজ কালারের। ঠিক আছে, এবার এটার সাথে আমি এটাকে মাস্কিং করে দিচ্ছি। কি কন্ট্রোল, সরি কি হবে? এটা তো নিচে, পেজটা তো উপরে থাকবে, তাই না? পেজ উপরে থাকবে না? পেজ উপরে, শেপ নিচে, কন্ট্রোল 7। কি ভুল, কি উপরে হয়? স্যার এখানে এটা উপরে হবে, এটা শেপ উপরে ছবি নিচে, জি জি, শেপ উপরে ছবি নিচে, তাই না? ও মানে এটা তো অপাসিটি খুব কমানো, যাই হোক, শেপ ছবি ধরে কন্ট্রোল 7 দিলাম। ভুল হচ্ছে। স্যার এখন তো ইমেজটা উপরে, শেপটা উপরে থাকতে হবে। এখন স্যার শেপটা উপরে আছে। হ্যাঁ, এটা এটা ধরে কন্ট্রোল 7, ছোটটা না পুরোটাই ধরা হয়েছে, কন্ট্রোল 7। আচ্ছা, দেখেন কি হয়েছে, মানে ওই আমার কালার যে কালার চাইছিলাম সেই কালার পাইছি না স্যার, হ্যাঁ, সে কালার চলে গেছে না? তাহলে কি তাহলে কেমনে হবে? ওয়েজ দ্যাট আমি চাচ্ছিলাম সে আমার ডকুমেন্টের কালার এটাই, তাই না? আমার ডকুমেন্টের কালার এটা, আমার ডকুমেন্টের কালার নীল বা সবুজ বা যাই হোক না কেন, আমার তো ওই কালারটা লাগবে, তাই না? তাহলে কি করতে পারি বলেন?
কন্ট্রোল সি, কন্ট্রোল 2, কন্ট্রোল এফ। ওই ম্যাপের আরেকটা অবজেক্ট নিয়ে নিলাম, ওর সাথে এটাকে ধরে কন্ট্রোল 7 দেই, মাস্কিং হয়ে গেল। আমার পেজের কালারও আছে, আমার লোগো মাস্কিং হয়ে ইউজ হলো। সে আমার পেজের কালার একটা কোন কালারটা নিয়ে করবো? সবুজ কালারটা নিয়ে করবো। আচ্ছা, কন্ট্রোল জেড। আমার পেজের কালার এইটা, তাই না? বা ইয়েলো নেই, লোগোতে হালকা ইয়েলো আছে একটু। আমার পেজের কালার এইটা, ঠিক আছে। এবার যখন আমি এইটার সাথে ওটাকে মাস্কিং করে দিচ্ছি, কি হচ্ছে? আমার পেজের কালার চলে যাচ্ছে না? আমি প্রিন্টে পাবো পেজের কালার। হ্যাঁ, তাহলে আমি ওটাকে মাস্কিং করার জন্য কি করি? এইটাকে একটা ডুপ্লিকেট করে নেই, আমার এই ছবিকে, মানে এই ব্যাকগ্রাউন্ডকে। কন্ট্রোল সি, কন্ট্রোল 2, কন্ট্রোল এফ। এবার এইটার সাথে এটাকে মাস্কিং করে দেই, যেটা নতুন, যেটাকে কপি করলাম। কন্ট্রোল 7, আমার কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, প্রিন্ট করলে কালার পাবো। তার মানে স্যার ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডের জায়গায় আছে, শুধু মাস্কিং হয়ে গেছে নতুন অবজেক্টের সাথে। মাস্কিং হয়ে গেছে নতুন একটা অবজেক্টের সাথে, তাই না? হ্যাঁ, কালার যা কালার ছিল তা কালার আছে। এবার সেটা সাদা থাক, লাল থাক, নীল থাক, যা কালার ছিল সেই কালার আছে। প্রয়োজন আপনি এখনো কালার চেঞ্জ করেন, তাই না? কারণ এটা আলাদা একটা অবজেক্ট, ওইটা আলাদা একটা বিষয়ের সাথে মাস্কিং হয়েছে। এখন যদি ক্লায়েন্ট বলে যে এটা আমি আরেকটু বাড়াতে চাই, আরেকটু কমাতে চাই, তাই না, যে চেহারাকে দেখে আরেকটু ভিতরে নিয়ে আসো, তখন আপনাকে নতুন করে লোগো প্লেসমেন্ট করতে হবে না। কি করবেন তখন? জাস্ট রাইট ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক, ওই যে লোগো বের হয়ে আসলো, এটাকে ধরে আপনি কতটুকু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী বড় হবে ছোট হবে নিয়ে ইউজ করেন, ঠিক আছে। বুঝা গেল ব্যাপারটা? হ্যাঁ, এ হচ্ছে আমাদের কি লেটার হেড ডিজাইন। তারপর আসি এনভেলপ ডিজাইন। এনভেলপ কি? চিঠির খাম। সে মানে এনভেলপের ভিতর থাকে কি? টাকা, কাগজ, মানে কাগজ জাতীয় তো কিছু থাকে নাকি অন্য কোনো কিছু থাকে না? তাহলে এনভেলপের সাইজ কি? এনভেলপের সাইজ কি? এনভেলপ বিভিন্ন সাইজের হয়ে থাকে, তাই না? ছোট এনভেলপও হয়, বড় এনভেলপও হয়, আর এত বড় এনভেলপও হয়, তাই না? বিভিন্ন সাইজের এনভেলপ হয় না? ছোট মানে ছোট ছোট এনভেলপ দেখেছেন, আবার এমন এনভেলপ দেখেছেন, অন্য ধরনের দেখেছেন, এত বড় এনভেলপ দেখেছেন, তাই না? বিভিন্ন সাইজের এনভেলপ হয়। এনভেলপের কাজগুলো কিভাবে আসে? ক্লায়েন্ট আপনাকে এনভেলপের সাইজ বলে দেবে, আপনাকে এনভেলপের ফরম্যাট দেখিয়ে দিবে, আপনাকে ওই সাইজ অনুযায়ী ওই ফরম্যাট দেখে ডিজাইনটা করে দিতে হবে, তাই না? সে ক্লায়েন্ট এমন একটা সাইজের এনভেলপ চাইছে, ঠিক আছে। এবার সে চাইছে এমন একটা সাইজের এনভেলপ, যেমন এনভেলপে কি হয়, এটা এখান থেকে পেপার ঢুকানো যাচ্ছে, কিছু এনভেলপ আছে যে এখান থেকে ঢুকানোর সিস্টেম, তাই না? তাহলে বিকজ অফ ক্লায়েন্ট আপনাকে সে দেখিয়ে দিবে কি কেমন এনভেলপ, এনি হাউ সে ছবি এঁকে হোক, কোন একটা স্যাম্পল দিয়ে হোক, সে বলে দেবে যে এমন আমি এনভেলপ চাই যেটা তুমি এখান থেকে পেপার ভরার সিস্টেমটা করে দেবা, এবং ডকুমেন্ট সাইজটা বলে দেবে যে এই সাইজের ভিতরে এনভেলপটাকে ডিজাইন করে দেবা, ঠিক আছে। এই হচ্ছে ক্লায়েন্টের বিষয়। এখন এই এনভেলপটা ডিজাইন করার জন্য আপনাকে কিছু পেপার সাইজ সম্পর্কে জানতে হবে, মানে যে আইডিয়াটা বুঝে না কি কিছু হয়তো আমি বুঝে বলতে পারবো, তার জন্য একটা ছোট্ট একটা নোট নেন। পেপার সাইজ আমাদের দেশে যে কি কি ধরনের পেপার আছে বা কি কি সাইজের পেপার আছে সম্পর্কে কার আইডিয়া আছে? কাগজ সম্পর্কে বলেন তো। A4 সাইজ তো বুঝলাম, A4 সাইজটা আসলো কোথা থেকে? হ্যাঁ, ডাবল ডিমাই, ডিমাই এগুলো শুনতে যাচ্ছিলাম আমি, তাই না? ভেরি গুড। তাহলে কি হচ্ছে ওগুলো লিখেন একটু। সে ডাবল ডিমাই ফার্স্ট লিখবেন, ডাবল ডিমাই যেটাকে ডিডি বলা হয়, ডাবল ডিমাই, ডাবল DEMY, ডিডি বলা হয় এটাকে। যার ডাইমেনশন কত ভাইয়া? 23-36। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। 23 ইঞ্চ বাই 36 ইঞ্চ। কিভাবে জানেন? একটু পড়াশোনা করছিলেন। আচ্ছা, ঠিক আছে। 23 বাই 36 ইঞ্চ ডাবল ডিমাই সাইজ। দেন আসি ডাবল ক্রাউন, যেটাকে বলা হয় DC,
লিখছেন না আপনি কেন? হ্যাঁ হাতে ভুলে গেছেন? ডাবল ক্রাউন যেটার সাইজ হচ্ছে 20 ডাবল ক্রাউন ক্রাউন CROWN যার সাইজ হচ্ছে 20 ইঞ্চ বাই 30 ইঞ্চ 20 বাই 30। তারপর আসেন আর্ট পেপার আর্ট পেপার আর্ট পেপার আর্ট পেপার হ্যাঁ যেটাও 20 ইঞ্চ বাই 30 ইঞ্চ। আচ্ছা ওয়েল যেমন মানে আমরা যে বিজনেস কার্ড গুলোকে প্রিন্ট করে এগুলো কিন্তু আর্ট পেপারে যে প্রিন্ট হয় তাই না, এবং এগুলো প্রত্যেকটা পেপারই ডাবল ক্রাউন বলেন ডাবল ডিমাই বলেন প্রত্যেকটা পেপারের যেই মানে পেপার একটু মোটা হবে বা চিকন হবে এগুলোকে আবার মানে জিএসএম হিসেবে বলা হয়, এমনটাই তো? হ্যাঁ? যে এত জিএসএম মোটা এত জিএসএম চিকন, ঠিক আছে, এগুলো জিএসএম আকারে আসে। পেপার সাইজ গুলো সম্পর্কে পেপারের ই সম্পর্কে আমার খুব বেশি ভালো আইডিয়া নেই, যতটুকু ইনফরমেশন ছিল আমি আপনাদেরকে দিয়েছি। এখন এইগুলো কেন বললাম যে পেপারের সাইজটা আপনাকে একটু বুঝতে হবে তাই না। সে এনভেলপের কাজ যখন ক্লায়েন্ট দেবে সে জাস্ট একটা পেপার সাইজ বলে দেবে তাই না, যে এই সাইজে আমাকে এনভেলপটা ডিজাইন করে দাও। যেমনটা ওই যে আগে বললাম যে যখন প্রিন্ট রিলেটেড কাজ এনভেলপ বলেন বিজনেস কার্ড বলেন লেটার হেড বলেন এগুলো একটা একটা করে প্রিন্ট হয় না তাই না, একটা একটা করে প্রিন্ট হয় না। সে একটা লেটার হেড ডিজাইন করে দিবেন সে একটা একটা করে প্রিন্ট করাবে না, সে কি করাবে আপনার ওই ডিজাইনটাকে ধরে এনভেলপটাকে ধরে সে তার ফরম্যাট অনুযায়ী বসাবে, তার পেপার যে সাইজ আছে সেই সাইজে বসাবে, পিন দিবে একসাথে 6টা করে 8টা করে 10টা করে বের হয়ে আসবে। বুঝা গেল? তাহলে সে কি ধরেন ইমাজিন করেন যে এটা কি সাইজ পেপার, এটা সে একটা A4 সাইজের পেপার, বাট আপনি ইমাজিন করেন সেটা হচ্ছে একটা ডাবল ডিমাই পেপার যেটা এভাবে 23 ইঞ্চ এভাবে 36 ইঞ্চ। 23 ইঞ্চ 36 ইঞ্চ বুঝি তো? সাইজ কতটুকু? 23 ইঞ্চ মানে 2 ফিট, প্রায় 2 ফিট। 24 ইঞ্চিতে হচ্ছে 2 ফিট, হ্যাঁ প্রায় 2 ফিট। 36 ইঞ্চ মানে প্রায় 3 ফিট। তাহলে জাস্ট আপনি ইমাজিন করেন এটা 23 ইঞ্চ বাই 36 ইঞ্চ পেপার, আমি হাতে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এবার ওই পেপারটাকে যদি আপনি কাটেন বা ফোল্ড করেন বা ভাঁজ করেন তাই না, কিভাবে করবেন? এভাবে করবেন না স্যার এইভাবে এভাবে করবেন, জি স্যার এক্স্যাক্টলি এভাবেই করবেন তাই না। সে ধরুন এটা একটা পেপার, আমি বলছি আমাকে অর্ধেকটা দেন, আপনার অর্ধেকটা নেন, আমাকে এইভাবে অর্ধেকটা কেটে দেবেন, হ্যাঁ আপনি এভাবে কেটে অর্ধেকটা আপনি রাখবেন অর্ধেকটা আমাকে দেবেন। তাহলে ওই বড় পেপারটা 23 ইঞ্চ বা 36 ইঞ্চ পেপারটাকে যখন আমি ফোল্ড করছি বা ভাঁজ করছি অর্ধেক করছি এটার সাইজ কত দাঁড়াচ্ছে আপনি খাতা ফার্স্টে লিখেন 23 ইঞ্চ বা 36 ইঞ্চ, আলাদাভাবে লিখেন 23 ইঞ্চ 36 ইঞ্চ। এবার ওটা কাটলে পরে বা ভাঙলে পরে কি সাইজ বের হবে? 23 এর অর্ধেক হবে আর 11.5 আপনি 23 ইঞ্চ 23 ইঞ্চ 36 ইঞ্চ খাতা লিখেন। এবার আমি বলতে যাচ্ছি বা জানতে যাচ্ছি এটাকে যখন আমি অর্ধেকটা করে ফেলবো, অর্ধেকটা ভেঙে ফেলবো বা অর্ধেকটা কেটে ফেলবো, ওইটার সাইজ কি দাঁড়ায়? 23টা ভাঙছে না, 23টা ভাঙছে না, 23টা 23 আছে, ভাঙছে 36টা, ভাঙছে 36টা। তাহলে কি 23 18 আপনি লিখেন 18 23 অঙ্কের মানে পেপারের সাইজের বেলায় ছোটটা আগে বড়টা পরে লিখেন তাই না। তাহলে কত লিখতেছেন? 18/23। বুঝতে পারলাম? এবার এইটাকে যখন আপনি ভাঁজ করবেন বা ভাঙবেন কি এইভাবে কেটে দিবেন আমাকে? এইভাবে ভাঙবেন না, আপনি এইভাবে ছোট করবেন, এটাকে এইভাবে কাটবেন। তাহলে এবার এটার সাইজ কত দাঁড়াচ্ছে? 11.5/18 হ্যাঁ 11.5/18 11.5/18 লিখেন। কারণ কি এভাবে হচ্ছে 18 এভাবে হচ্ছে 23, 18টা ভাঙছে না, ভাঙছে মানে কি 23টা, 23টা অর্ধেকে কত আসতেছে? 11.5 আর 18 18ই আছে, তাহলে 11.5/18 ঠিক আছে। ধরেন এটা 11.5 এভাবে 18, এবার ভাঙছেন কোনটা? এভাবে এভাবে তাই না। তাহলে কি 11.5 ভাঙছে, ভাঙছে কত? 18, 18 অর্ধেক কত? 9/11 ঠিক আছে। এবার 9/11টাকে একটু হাইলাইট করেন, তাহলে বুঝে গেছে এটা হচ্ছে 9/11 একটা পেপার সাইজ তাই না। তাহলে কি হলো ওই পুরো পেপারটার থেকে এটা কয়টা বের হলো? 23 ইঞ্চি বা 36 ইঞ্চিটাকে কাটতে কাটতে ভাগ করতে করতে কয়টা বের হলো? দেখেন কয়টা বেরিয়েছে? 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 8টা পেপার বের হয়েছে, যার ভিতরে প্রতি একটা পেপারের সাইজ কত? 9/11, প্রত্যেকটা পার্ট হচ্ছে 9/11 ঠিক আছে। এবার এরকম এনভেলপ ডিজাইন করার জন্য ক্লায়েন্ট আপনাকে এরকম একটা বাইন্ডিং সাইজ দিয়ে দিবে যে ভাই এই সাইজের ভিতরে আমাকে এনভেলপটা ডিজাইন করে দিতে হবে।
স্যার গোলাপ সাইজটা কি কাগজের সাইজ অনুযায়ী হবে মানে কাগজের size অনুযায়ী। এখন যে আছে 9 বাই 8 হ্যাঁ, যদি ক্লায়েন্ট পাশে কি আপনাকে বড় হবে না স্যার না একদম same to same। হ্যাঁ, বুঝাচ্ছি। সে ক্লায়েন্ট আপনাকে একটা নির্দিষ্ট সাইজ বলে দেবে, আমি এতক্ষণ যা বুঝালাম এবং না বুঝলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? যতটুকু বুঝতে হবে ততটুকু আমি বলবো। তো কি হচ্ছে, ওই আমি জাস্ট বোঝানোর চেষ্টা করলাম যে আপনি যে পেপারটাতে ডিজাইন করছেন সেই পেপারটা কিন্তু ওই এটা কোথা থেকে আসলো, এই সাইজটা কোথা থেকে আসলো, তো সেটার একটা সিনারি দেখালাম আমি, যে এটা বড় একটা পেপার থেকে ভেঙে 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 এই অবস্থায় আসছে, ঠিক আছে? আরোগ্যের জন্য এতগুলো কথা বললাম, যে হয়তোবা ধরে নিচ্ছে যে এটাই এখন আপনার 9 বাই 11.5 হচ্ছে এতটুকু জায়গা, কারণ পুরো ডাবল ডিভাইস সাইজটা থেকে এটা ভেঙে 8টা আসলো না, 1/7, হ্যাঁ? তো ক্লায়েন্ট কি বলছে যে 9 বাই 11.5 ভিতরে আপনাকে ডিজাইনটা করে দিতে হবে। এবার যে আপনি যেটা বললেন যদি এর থেকে একটু বড় করে ফেলি কি প্রবলেম, তখন কি প্রবলেম হয় যে তার কস্টিং বেড়ে যাবে, তার প্রিন্টিং প্রেসে তাকে মানে টাকা দিতে হবে বেশি। সে কি জানুয়ারি 2016 রোজ শনিবার আমরা বনভোজনে যাচ্ছি সবাই মিলে ইনশাআল্লাহ। 23 জানুয়ারি মিন্স আজ থেকে ঠিক 2 সপ্তাহ পর, 16 23 আর Next, সবার তো এই 23 তারিখে ক্লাস হবে না। আমি এইটুকু আশা করব, আপনারা অনেকে ছিলেন ক্লাসে, অনেকে এখন ক্লাসে আসে না, আমি দিদারকে দায়িত্বটা দিব, সবাই মিলে যেন আমরা পিকনিকে অন্তত আপনাদের ব্যাচে একটা ভালো পারফরমেন্স আমি দেখতে চাই। আমাদের কি কি থাকতেছে পিকনিকে দেখেন, আমাদের এখান থেকে ইনশাআল্লাহ, যদি টোটালি কনফার্ম না তারপর ইনশাআল্লাহ কনফার্ম, আমাদের পিকনিক কমিটির মধ্যে সবাই উইথ আপনারা এখান থেকে ডিজে পার্টি ডিজে নিয়ে যাচ্ছে, যে সিঙ্গার এবং ড্যান্সার সবই থাকতেছে। আমাদের ইভেন্ট থাকতেছে, নানা ধরনের স্পোর্টস থাকতেছে, পাশাপাশি আমরা যে 100টা আমরা লটারি সেল করবো, সবার কিনবো 100টা গিফটের মধ্যে ফার্স্ট গিফট হচ্ছে ট্যাব, এবং ট্যাব, সাউন্ড সিস্টেম, পেন ড্রাইভ সহ আইটি রিলেটেড নানা ধরনের গিফট থাকবে। আবার থাকছে ক্রোকারিজম, ধরেন যদি দিদার যদি ধরেন ম্যাচে থাকে আর যদি ধরেন সুপ সেট পায় বা গ্লাস সেট পায়, ওর জন্য কি সুবিধা কিনা, বা এমন একটা গিফট করলে যেটা তার গার্লফ্রেন্ডকে গিফট করা যাবে, সেটাও তো তার ভালো হবে, ভালো হবে না? হ্যাঁ, তোমার জন্য দেখছে, তোমার জন্য শুধু আমি গিফটটা পেয়ে যাচ্ছি, কিন্তু বলে একটা অন্যরকম একটা ভাব নেওয়া যাবে। আমি বিশ্বাস করি আমরা অনেক আনন্দ করবো। আর ক্রিয়েটিভ তো শুধু অফিসারদের নিয়ে যেতে পারবে, কিন্তু আমরা অনেকজন স্টুডেন্ট ছাড়া আমরা আসলে কোনো আনন্দ করেই করতে পারি না। তো সবাই মিলে আমরা যাবো। আপনাদের মেয়েটাকে কি বলবো এখন আছে জান্নাত না, ম্যাম। জান্নাত ম্যাম, আপনারা জান্নাত, আচ্ছা ঠিক আছে, এটা শেষ। জান্নাত ম্যাডামের কাছে 15 তারিখের মধ্যে সবার নাম এবং ফি 1000 টাকা, গেস্ট অ্যালাউ। এক্ষেত্রে আমি একটা কথা বলি, কারণ আপনার বাবা মাকে তো আপনি নিয়ে যেতে পারেন, বাবা মাকে দেখার ইচ্ছা জানেন আপনি কোথায় পড়াশোনা করছেন, বাবা মা তো টাকা পয়সা দিচ্ছে, ঠিক না? বাবা মাকে বা ভাই বোনকে, ছোট ভাই বোনকে, সে যদি হয় বছরের 5 বছরের নিচে 250 টাকা, 5 বছর থেকে 10 বছর পর্যন্ত 500 টাকা, বাদ বাকি হয় 1000। সো বাবা মাকে যদি নিয়ে যান যে বাবা দেখো আমি এখানে এই ইনস্টিটিউটে আমি পড়াশোনা করেছি বা ইনস্টিটিউটে আমি শিখছি, আপনার বাবা মার তো বিনোদন দরকার আছে, বাবা মা তো কত খুশি হবে, ঠিক না? আপনারা সবাই বলে ডলার ইনকাম করছেন, সেই ডলার দিয়ে বাবা মাকে নিয়ে যান না, ঠিক না? সবাই বলে, আমার দিদার আমাকে বলছে আমরা টোটাল সবাই, তো বাবা মা যেতে পারে না, ছোট ভাই বোন বা কাজিন ফ্রেন্ড বলেন, গেস্ট 3-4 জন গেস্ট অ্যালাউ, যদি একসাথে আপনার জন্য 3-4 জন হয় সেই ক্ষেত্রে আপনাকে একটু ডিসকাউন্ট দেওয়া হবে, ঠিক আছে? তো আমি ডিসকাউন্ট দিতে আসলে মজার ক্ষেত্রে 1000 টাকা, খুবই দোয়া করবেন ক্রিয়েটিভ আইডি ইনশাআল্লাহ ফ্রিতেই স্টুডেন্টদেরকে নিয়ে যেতে পারবে, সেই দোয়াটা করেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এবার যেহেতু পারছি না, সেইবার আমরা সবাই মিলে সহযোগিতা না হবে, থাকবেন না কেন? তখন আপনি আমাদের এখানে অফিসার ধরেন, কি বলেন থাকবেন না? এটা কখনো ভাবি না যে আপনারা সবাই চলে যাবেন এখান থেকে। আমাদের কতগুলো টিচার লাগবে স্যার? 100 জন টিচার লাগবে। সো কিভাবে করে সিভিটা কালকে আজকে মিটিং হয়েছে, স্যার কয়বার বলছে টিচার সহ সব ডলিকে বারবার বলছে আমাকে টিচার দেন, আমাকে টিচার দেন, ঠিক আছে? তো আমার কিন্তু অনেক মানুষ লাগবে। আপনি যদি ভাবেন যে আপনি ক্লাস নিতে পারবেন, আজকেই সিভি ড্রপ দিয়ে করেন, দেন, নিজেকে তৈরি করে ফেলেন। আমাদের মানে কাছে তৈরি আমরা করে দেব আপনাকে, যদি আপনি যদি সাহস করেন যে আমি ক্লাস নেব, আজকেই সিভি দেন ডলি ম্যামের কাছে, ঠিক আছে। কিভাবে রেডি করতে আমরা রেডি করে নেব, একটু টাইম, হ্যাঁ আমরা রেডি করে নেব আপনাকে টিচার হিসেবে, ঠিক আছে? ঠিক আছে। আর আমি 15 তারিখের মধ্যে জান্নাত ম্যাডামের কাছে আমি দিদারকে দায়িত্ব দিলাম, তোমার ব্যাচকে কিভাবে প্রথমে জান্নাত দেবো। আমাদের এই ক্লাসের ব্যাপারে আজকে কথা বলছি। আচ্ছা স্যার ক্লাস শেষ হোক, আমি আছি অফিসে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। তো
তো বিষয়টা মানে টেকিং সিরিয়াস। যদি কেউ চান যে আমাদের মানে ক্রিয়েটিভিটি অ্যাজ এ ট্রেনার বা অ্যাজ এ ডিজাইনার আপনি আমাদের একজন সহযোগী বা আমাদের একজন কলিগ হতে চান, তাহলে মানে অনেস্টলি বলছি যে মানে আপনি হ্যাঁ মানে মানে বলে দিলাম মানে অপরচুনিটিস আছে, হয়তো বা কোর্স তো শেষ হতে আর বেশি দিন নাই বোধহয়, প্রজেক্ট ক্লাসগুলো হচ্ছে বলে শেষ হয়ে যাবে, তাই না? আর আপনি করতে পারেন আমাদের সাথে করতে পারেন। আমাদের অনেকগুলো ব্রাঞ্চ হতে যাচ্ছে, ইভেন দো ঢাকার বাইরেও যদি কেউ মানে যেতে আগ্রহী হন, যে কার বাড়ি কোথায় আমি জানি না, সে বিভিন্ন জায়গাতে আমাদের ব্রাঞ্চ হচ্ছে, তাই না? খুলনাতে আছে, রাজশাহীতে আছে, আরো অনেক মানে সব ডিস্ট্রিক্টেই হবে, তাই না? হ্যাঁ, আমাদের ওই বাংলাদেশ ব্যাংকের একটা খুব বড় একটা প্রজেক্ট পেয়েছি আমরা, যেটা গভর্নমেন্ট থেকে বলছে যে প্রত্যেকটা জেলাতে আমাদের অফিস করতে এবং আমাদের বিষয়গুলোকে ক্রিয়েটিভিটির শাখা প্রশাখা বড় করতে। ঠিক আছে, জানেন তো এগুলো ফেসবুকে পোস্ট দেখেন না? হ্যাঁ, তাহলে ওগুলোর জন্য প্রচুর টিচার দরকার, এবং ঢাকাতে কিন্তু আরেকটা ব্রাঞ্চ হয়ে গেছে আমাদের উত্তরাতে, যেটা মানে 15 তারিখ বা 15 তারিখ হয়ে চলেই আসছে, তাই না? মানে জানুয়ারি থেকেই হয়তো বা ব্যাচ চালু হয়ে যাবে, সেখানে আমাদের আবার এখান থেকে কিছু টিচার সেখানে ট্রান্সফার হবে বা নতুন কিছু ইন্টার্ন থেকেও ওদেরকে করা হবে। ঠিক আছে, অপরচুনিটিস আছে, মানে যদি মনে করেন তাহলে কাজে লাগাতে পারেন আর কি। তো যেটা বলছিলাম যে ক্লায়েন্ট আপনাকে একটা সাইজ দিবে, যে ওই সাইজের উপর ডিপেন্ড করে আপনাকে ইনভেলপ ডিজাইন বা যে কোনো ডিজাইন করে দিতে হবে, তাই না? এবার সে ক্লায়েন্ট বলল 9 ইঞ্চি বাই 11.5 ইঞ্চির ভিতরে ডিজাইন করো। আপনি কি করছেন? 9 ইঞ্চি থেকে একটু বড় ডিজাইন করে দিচ্ছেন। 9 ইঞ্চি থেকে, যেমন এটা তো আমার 9 ইঞ্চি বা 11.5 ইঞ্চি, তাই না? যেটা ওই যে পুরো পেপার থেকে কাটতে কাটতে ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আসলো, তাই না? তাহলে আপনি এর থেকে একটু বড় ডিজাইন করে দিয়েছেন। যেই তার যে পেপারে ডিজাইন প্রিন্ট হতো 1 2 3 4 5 8টা, এবার কি সেখানে একটু বড় করার কারণে এখানে আরেকটা ডিজাইন সে বসাতে পারবে না? আপনি 9 ইঞ্চি থেকে একটু বড়, হাফ ইঞ্চ বড় বা 0.25 ইঞ্চি বড় করে একটা ডিজাইন বসিয়ে করে দিয়েছেন। এবার সে যখন এখানে একটা বসাতে এখানে আরেকটা বসাতে পারবে কি? যে জায়গায় তার প্রিন্ট হতো 8টা, এই জায়গায় তার প্রিন্ট হবে কয়টা? 4টা। এবার সেই প্রিন্টিং প্রেসে যখন আপনি কাজটা দিবেন, সে তো দেখবে যে এটাতে প্রিন্টিং হচ্ছে না, তাই না? সে তখন ডবল টাকা যাবে তার কাছে। সাইজ দিয়ে যখন দেখবে যে যেই পেপারে সে 8টা প্রিন্ট করাবে, সেই পেপারে তার 4টা প্রিন্ট হচ্ছে, আপনাকে কস্টিং বেশি দিতে হবে, তখন ক্লায়েন্ট যাবে রেগে, তাই না? তার জন্য যেহেতু ডিজাইনার আপনি, ক্লায়েন্ট আপনাকে দিয়ে ডিজাইন করতে, সে যে সাইজ বলে দেবে সেই সাইজের ভিতরে ডিজাইন করতে হবে। সে বললো 9 বাই 11.5, 11.5 থেকে একটু বড় ডিজাইন করে দিয়েছে, তাই না? এবার যেখানে তার 1 2 3 4টা বিষয় পাশাপাশি সে বসে, তো এখানে সে 3টা বসাতে পারবে, আরেকটা জায়গা আপনার ডিজাইন খেয়ে ফেলেছে। বুঝা গেল? ওর জন্যই ক্লায়েন্টের দেওয়া সাইজ অনুযায়ী আপনাকে এনভেলপটা ডিজাইন করতে হবে, এবং এনভেলপটা কি স্টাইলের হবে, কোন জায়গায় যে কাগজ ঢুকবে উপর দিয়ে না পাশ দিয়ে, সেটা ক্লায়েন্ট আপনাকে এঁকে দেখিয়ে দিবে। ওই অনুযায়ী আপনাকে ওই সাইজ মাথায় রেখে ওই নকশা দেখে আপনাকে এনভেলপটা ডিজাইন করে দিতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, তো ওয়েল সে এইটাই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, এই ধরনের এনভেলপ সে চাচ্ছে, যেটা সে এখান দিয়ে ভরবে। আমি জাস্ট এনভেলপ এটা ডিজাইন করে দেখাচ্ছি, আমি এনভেলপ বোঝানোর চেষ্টা করব। যদি বুঝে যান, এবার যে কোন এনভেলপ হোক না কেন, আপনার রিকোয়ারমেন্ট দেখে আপনি এনভেলপটা তৈরি করে ফেলতে পারবেন, সে বড় হোক ছোট হোক, এখান দিয়ে হোক ওখান দিয়ে হোক। ঠিক আছে? ওয়েল, তাহলে এনভেলপ ডিজাইন মানে কি শুধু এরকম ডিজাইন করে দিবেন এমনটা কি? এমনটা না, যা দেখছেন সব পুরো এনভেলপ খুলেন, এই পার্ট ওই পার্ট, এই পার্ট নিচের পার্ট উপরের পার্ট ভেতরের পার্ট সব আপনাকে ডিজাইন করে দিতে হবে। এই যে এটা সাদা, এটা আপনাকে ডিজাইন করে দিতে হবে। মানে সাদা আছে আপনি সাদাই দেখিয়ে দেন, কালার দিচ্ছেন তো কালার, মানে কি পুরোটাই আপনাকে পুরো পেপারটা আপনাকে রেডি করে দিতে হচ্ছে, সেটাকে প্রিন্ট করাবে। মানে শুধু একটু দিলে যে এই আমি ডিজাইন করে দেবো, তাই না? তাহলে এটা আমি কিভাবে তৈরি করবো, এবার সেই প্রসিডিউরে আসি। টেন ইঞ্চ বাই 4.25 ইঞ্চ একটা সাইজ নিব প্রথম, রেক্টেঙ্গুলার। হ্যাঁ, 10 ইঞ্চ বাই 4.25 ইঞ্চ। 25 ইঞ্চ, 4.25। কোন একটা কালার দেন। আচ্ছা, এবার এই সাইজটা কেন নিলাম, এই সাইজটা কেন নিলাম, তাই না? 10 ইঞ্চ বাই 4.25 ইঞ্চ কেন নিলাম? সে এনভেলপের ভিতর, এই ধরনের এনভেলপের ভিতর আমি হয়তো পেপার ভরবো, একটা কাগজ ভরবো, মানে এই সাইজের একটা কাগজ এটার ভিতর ভরবো, তাই না? তাহলে এই ধরনের এনভেলপে যখন আপনি কাগজটা ভরছেন, কি এভাবে ভাঁজ করে ভরবেন? হ্যাঁ, এভাবে ভাঁজ করে ভরবেন? কিভাবে ভাঁজ করে ভরবেন? হয়তো আমরা এটাকে ওই যে ট্রাইপল যেভাবে ভাঁজ করি ওইভাবে ভাঁজটা করবো।
একটা পেপার আমরা এনভেলপের ভিতরে ঢোকানোর সময় কি করি, এভাবে ধরে এভাবে একটা ভাঁজ দেই, তারপর এভাবে একটা ভাঁজ দেই, দিয়ে তারপর ভরি না, তাই না? তাহলে ওই একটা ভাঁজের কত আসে, সেইভাবে যদি আমি এটাকে ভাঁজ করি একটা পার্ট কত আসে, কত ইঞ্চি আসে? 9 না, ওটা যদি 11.5 হয়, এটা 3 ভাগের 1 ভাগ কত আসে? এভাবে ধরেন 12, সহজ করে দিই, 3 4 12 ধরেন 12, একটা পার্ট এভাবে যখন ভাঁজ করছি কত আসছে? 4 ইঞ্চ আসছে। 4 ইঞ্চ তখনই আসবে যখন আপনি স্কেল দিয়ে ভেবে ভেবে ভাঁজ করবেন। আপনি কি স্কেল দিয়ে ভেবে ভেবে ভাঁজ করবেন? ফ্রি হ্যান্ড ভাঁজ করবেন, একটা পেপার ধরবেন, এভাবে অর্ধেকটা ভাঁজ করবেন, এভাবে অর্ধেকটা ভাঁজ করবেন, এর ভিতরে করবেন, তাই না? তাহলে আপনি যেহেতু ফ্রি হ্যান্ড ভাঁজ করছেন, হয়তোবা 4 ইঞ্চির থেকে একটু ছোট হতে পারে, 4 ইঞ্চির থেকে একটু বড় হতে পারে, ঠিক আছে? বুঝলেন? আপনি 4 ইঞ্চি হলো, তাহলে আমি যদি এটা 4 ইঞ্চ নিতাম, এটা কত নিয়েছি? 4.25। আমি যদি এটা 4 ইঞ্চি নিতাম আর আমার পেপারটাও 4 ইঞ্চি থাকতো, ঢুকাইতে কি প্রবলেম হতো না? বেজে বেজে যাইতো না? ঢুকাইতে পারতাম ইজিলি? না, একটু ছোট হলে ঢুকাইতে পারতাম, বাট একটু যদি বড় হতো 4 ইঞ্চ থেকে, তখন তো ঢুকে থেকে মানে ভাঁজ হয়ে যেত, প্রবলেম হয়ে যেত। তাইলে আমি কি করলাম, 4 থেকে একটু বড় ফ্রি সাইজ নিলাম, 4.25 নিলাম, যাতে করে আমি এটাকে সুন্দর করে ইজিলি ঢুকানো যায়। তাহলে 4.25 কেন নিলাম? ক্লিয়ার কনসেপ্ট? ক্লিয়ার? এবার 10 কেন নিলাম? সেটা ছিল 9 বাই 11.5, ওই যে 12 ধরলাম, 9 ছিল না? এভাবে আমার ছিল, ভাঁজ করার পরে এভাবে হচ্ছে 9। তাহলে আমি যদি এখানে 9 নিতাম, 9 ইঞ্চি কাগজ তো 9 ইঞ্চির ভিতরে ঢুকতো না, তাহলে 1 ইঞ্চি বড় কেন নিলাম? হ্যাঁ, সে 9 ইঞ্চি কাগজ এটার ভিতরে ঢোকানোর পর আমি যখন এটাকে মানে একটা স্ট্যাপলার করবো, করে স্ট্যাপলারটা কই যেয়ে পড়বে? কাগজে পড়বে, নষ্ট হলো ভেতরের কাগজ। আপনি স্ট্যাপলার করবেন না, আঠা লাগিয়ে দিবেন, সে যে খুর গাঠাটা কি হবে, যে কাগজটা ছিঁড়বে, আপনার ভেতরের জায়গা জিনিসটা নষ্ট হবে, আপনি ভাঁজ করবেন, কাগজটা ভাঁজ হয়ে যাবে। দ্যাটস ওয়াই 1 ইঞ্চ আমি গ্যাপ মানে ক্লিয়ার রাখলাম, যাতে করে আমি ভেতরের বিষয়টা ঢুকানোর পর আমার 1 ইঞ্চ পরিমাণ জায়গা গ্যাপ থাকে, সেখানে আমি কাগজ মারি, আঠা মারি, ভাঁজ করি, যাই করি না কেন। তারপরে স্যার এই দিকে আমি যদি আড়াআড়ি ভাবে দেই, তাহলে আমার এদিকে 1 ইঞ্চি বাড়তি রাখতে পারছি, উপর থেকে দিই তাহলে উপর হ্যাঁ 1 ইঞ্চি বাড়তি। হ্যাঁ, বুঝতে পারলাম যে আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে কোন কাগজ এটার ভিতরে ঢুকছে, ঢুকলে কোন জায়গা দিয়ে মাপটা আপনি আনতে না। 4.25 নেওয়ার পিছনে যুক্তিটা আমি বুঝলাম, তাই না? যে 4.25 কেন, স্যার যদি 10 কেন, তাই না? হ্যাঁ বলেন। যদি উপর দিয়ে দিই তাহলে কি উপরে 1 ইঞ্চি আপনি কিছু জায়গা খালি রাখতে হবে, তাই না? বা উপর থেকে খালি রাখতে হবে না, কারণ কি ওইটা আমি ওই জায়গাতে ভাঁজ করবো না, উপর দিয়ে তার উপর দিয়ে আরেকটা মানে ফোল্ডিং পেপার হয়ে যাবে, যেটা হয়তো আপনি 1/2 ইঞ্চ জায়গা গ্যাপ রাখলেও হয়, ঠিক আছে? ওটা বুঝে আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই 4.25 কেন বুঝতে পারলাম, কেন অ্যান্সার দিতে পারবেন? হ্যাঁ, যে 4.25টা কেন আর 10 কেন? আচ্ছা, ওয়েল, এবার এটা হলো এই এনভেলপটা ক্লায়েন্ট স্ন্যাপশট দিয়ে দিয়েছে, আপনাকে স্যাম্পল দিয়ে দিয়েছে, আমি এমন এনভেলপ চাচ্ছি, তুমি ডিজাইন করে দাও। এই স্যাম্পল দিয়েছে, আর সাইজ কি দিয়েছে? 9 বাই 11, যেটা আমি হাইলাইট করতে বলছি, 9 বাই 11। হ্যাঁ, এই সাইজ দিয়ে দিয়েছে, আর এই এনভেলপ চাচ্ছি, সে আমি এমন এনভেলপ চাচ্ছি, সাইজ ওইটা, ঠিক আছে? এবার কিভাবে কাজটা করবেন দেখেন, আমি এটা রেডি করলাম, তারপর কি এই পার্টটা লাগবে না, এই পার্টটা লাগবে না, হ্যাঁ? একটা পার্ট হয়ে গেল, ডিজাইন লিখে লিখে পরে করবো, ছবি আঁকানি পরে করবো। এবার উপরের পার্টটা করি, উপরের পার্টটা কি জন্য কি করতে পারি, অল্ট্রা ধরে টেনে নিয়ে বসিয়ে দিতে পারি, তারপর ছোট করে দিতে পারি, এই করবো কি না, কন্ট্রোল জেড। প্রজেক্ট রিলেটেড কাজ অল্ট্রা ধরে টেনে নিয়ে করা হয় না, কিভাবে করা হয়? কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে স্যার, কন্ট্রোল সি কন্ট্রোল এফ তেও তো মানে ওই যে কপি ফন্টে পেস্ট হয় না, ওটাও না। হ্যাঁ, মুভ না, ট্রান্সফর্ম থেকে ছোট করো, তারপরে এটা কি এই অবজেক্টটাকে মুভ করাচ্ছে উপরে, তাই তো? প্রজেক্ট রিলেটেড কাজ মুভ কমান্ডের মাধ্যমে করতে হয়। মুভ কমান্ড দিয়ে আমি বলবো যে এটা উপরে যে বসে, সে উপরে যে বসে যাবে, ঠিক আছে? মুভ কমান্ডটা কই, কাকে মুভ করবে? এই অবজেক্টে না? তাহলে অবজেক্ট সিলেক্ট, দেন অবজেক্ট ট্রান্সফর্ম মুভ, অবজেক্ট সিলেক্ট, দেন অবজেক্ট ট্রান্সফর্ম মুভ। আমি বারবার ওখানে যাব না, আমি শর্টকাট ইউজ করব, শিফট কন্ট্রোল এম, শর্টকাটটা মুখস্থ রাখতে হবে, শিফট কন্ট্রোল এম। লেখা আছে প্রজেক্টরে, শিফট কন্ট্রোল এম। আচ্ছা, তাহলে আমার রিকোয়ারমেন্ট কি আগে সেটা বুঝেন, আমি কি চাচ্ছি, কি করতে যাচ্ছি, কি করতে যাচ্ছি, উপর দিকে একটু বাড়াবো, উপর দিকে বাড়াতে যাচ্ছি না, এইটাকে উপর দিকে নিয়ে যেতে যাচ্ছি। উপর দিকে বাড়ানো তো এটাকে বাড়িয়ে দেয়, উপর দিকে বাড়াতে যাচ্ছি, এইটাকে উপরে নিয়ে যাচ্ছি,
এইটা আলাদা অবজেক্ট, এইটা আলাদা অবজেক্ট, এইটা আলাদা অবজেক্ট। আমি এটাকে টেনে বাড়িয়ে দিচ্ছি না, বড় করে দিচ্ছি না। এটা আলাদা অবজেক্ট, 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 প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্ট। হ্যাঁ, তাহলে আমি এটাকে বাড়াতে যাচ্ছি না, কি করতে যাচ্ছি, এটাকে মুভ করাতে যাচ্ছি, যেটা আমি নরমালি অল্টা ধরে মুভ করাতে পারি। একটু আগে দেখলাম করিয়ে, বাট ওভাবে করা যায় না বা করা হয় না। কেন করা হয় না তাও বলবো। করা হয় কিভাবে, মুভ কমান্ড দিয়ে। মুভ কমান্ডটা ভালো করে বুঝতে হবে যে কিভাবে এটা কাজ করে। আমি কোথায় মুভ করাতে যাচ্ছি, হরিজন্টালি না ভার্টিক্যালি? হরিজন্টাল ভার্টিক্যাল বুঝি? ভার্টিক্যাল উপরে ভার্টিক্যালি হচ্ছে এভাবে, হরিজন্টালি হচ্ছে পাশাপাশি, তাই না? হ্যাঁ, এটা স্যার এখন আমি পারলাম না স্যার ঠিক করতে স্যার আমার খালি কেস লেগে যায় স্যার ভার্টিক্যাল হলো খাড়া আর হরিজন্টাল হলো ফ্রেন্ড আপনাকে বুঝিয়ে দিবে কি মানে হরিজন্টাল ভার্টিক্যাল বুঝে না। আচ্ছা, তাহলে প্যাচ লাগার যেটা সহজ আমি যেটা বুঝাই সেটা হচ্ছে, মানে মনে রাখবেন হরিজন্টাল হচ্ছে শুয়ে থাকা, ভার্টিক্যাল হচ্ছে দাঁড়িয়ে থাকা। এইজন্য স্যার ল্যান্ডস্কেপ এখন আসলে ব্যবহার করি ভার্টিক্যালি হচ্ছে দাঁড়িয়ে থাকা, হরিজন্টাল হচ্ছে শুয়ে থাকা। ঠিক আছে, তাহলে এটাকে আমি কিভাবে মুভ করাতে যাচ্ছি এখন, ভার্টিক্যালি। তাহলে ভার্টিক্যালি কতটুকু মুভ করাবো, ওইটার সমান ওটা স্যার এটা কতটুকু মুভ করালে এখানে ঠিক এখানে এসে বসবে, এখান থেকে এখানে এসে বসবে। স্যার তাহলে যদি হ্যাঁ, পয়েন্ট এতটুকু পাই শিফট কন্ট্রোল এম। এটা এটার হাইট কত, 4.25। কি মুখস্থ করে রাখবো এটার হাইট কত? জি না ওই যে ট্রান্সফর্মে দেখা যায়, উইন্ডো থেকে ট্রান্সফর্ম নিয়ে আসবেন, তাই না? ওখানে সিলেক্টেড অবজেক্ট ধরলে বলে যে এটা উইডথ কত, হাইট কত। এটার হাইট হচ্ছে গিয়ে 4.25। তাহলে আমি যদি মুভ কমান্ডে গিয়ে 4.25 ভ্যালু দেই কোথায়, ভার্টিক্যালে, এটা ঠিক 4.25 ভ্যালুতে উপরে যেয়ে বসবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন কি হয়, হরিজন্টালি মুভ করাবো কি না স্যার 0, ভার্টিক্যালি 4.25। একটু দেখেন প্রিভিউ অন করলে কি হয়, কি হয়েছে, নিচে চলে গেছে। হ্যাঁ, মুভ হচ্ছে মাইনাস ভ্যালুতে উপরে মুভ হবে, প্লাস ভ্যালুতে নিচে মুভ হবে। আমি যখন হরিজন্টালি করাবো মাইনাস ভ্যালুতে বামে মুভ হবে, প্লাস ভ্যালুতে ডানে মুভ হবে। তাহলে এখন আমাকে মাইনাস ভ্যালু দিতে হবে, তাই না? -4.25 দেন। এবার এটা যে প্রিভিউ অন করেন, ওখান থেকে ঠিক উপরে যে মুভ হলো, ঠিক আছে, কপি। এবার আপনি বলবেন এত কষ্ট কেন করবো, আমি তো এটাকে অল্প ধরেই টেনে এখানে বসাতে পারতাম, তাই না? বাট ওটা ওভাবে করা হয় না। কেন করা হয় না, যেহেতু আপনি ফ্রি হ্যান্ড ড্র্যাগ করছেন, হাইস্ট জুম করে দেখবেন মাঝখান থেকে 1 পিক্সেল গ্যাপ আছে, অথবা এটা 1 পিক্সেল ভিতরে বসে আছে, এটা একটা ভুল হয়ে যায় কাজে, তাই না? দ্যাটস ওয়াই ওই প্রজেক্টরের কাজগুলো ওইভাবে ফ্রি হ্যান্ড না, মুভ কমান্ড খুব সিম্পল, অল্টা কন্ট্রোল হ্যান্ড, কতটুকু এটা 4.25 হোক যা হোক ওখানে লিখাই আছে, ওই ভ্যালুটা আপনি ভার্টিক্যালি মুভ করাচ্ছেন তো দেন, হরিজন্টালি মুভ করাচ্ছেন তো দেন, ওকে দেন, কপি দেন, বসে গেল যে। আচ্ছা, তাহলে এটা ওখানে যে মুভ হইলো, হ্যাঁ, আরেকটা দরকার নিচে, ছোট বড় পরে করি, আরেকটা নিচে দরকার না? ঠিক এটাকে ধরে আবার মুভ কমান্ড, তাই না? এটাকে ধরে শিফট কন্ট্রোল এম, মুভ কমান্ড, প্রিভিউটা এখন অফ রাখি। কোথায় মুভ করাবো, ভার্টিক্যালি নিচে। তাহলে প্লাস মানে শুধু মাইনাসটা কেটে দেবো। কি করলাম, ওটা খালি মাইনাস করে হ্যাঁ, সামনে যে হোম ডিলিট, মাইনাসটা শুধু কেটে দেবো, প্রিভিউ অন করি, নিচে যে বসলো, কপি। ওয়েল, এবার কথা হচ্ছে এইটা তার এত বড়, এটা তার এত বড়ই না, এটা আছে ছোট, এটা আছে এত। এবার ক্লায়েন্ট কিন্তু আপনাকে এগুলি বলে দিচ্ছে না যে ভাই এটা 4.25 নিবা, এটা এতটুকু নিবা, এটা এতটুকু নিবা। ক্লায়েন্ট শুধুমাত্র বলে দেবে হয়তোবা পেপার সাইজটা যে 9 ইঞ্চি বাই 11.5 ইঞ্চির ভিতরে আমার ডিজাইন হবে, কোনটা কতটুকু নিবে এটা আপনি জানেন, আজ আপনি ডিজাইনার। ঠিক আছে, এখন এটা যেহেতু 4.25 দিলাম, মানে এখানে 4.25 আছে, এইভাবে 4.25 আছে, তার পেছনে তো 4.25 আছে। এটা যদি 4.25 হয় তার পেছনে তো এরকম একটা জায়গা থাকবে নাকি? বা পেছনে যে কি দেখছি, একটা না দুটো পেপার আছে, হয়তো এটার একটা সাইজ, এটার একটা সাইজ। এবার এটা কতটুকু নিবেন, এটা কতটুকু নিবেন, এটা পুরোই আপনার উপর। আমি এটা আরেকটু বড় নিতে পারি, এটা আরেকটু ছোট নিতে পারি, এটা আরেকটু ছোট নিতে পারি, এটা আরেকটু বড় নিতে পারি। এই ডিজাইন আপনি করে দেবেন। ঠিক আছে, তাহলে বিষয় হচ্ছে ছোট নেই, বড় নেই, যা নেই তা নেই, আমার একটা বাইন্ডিং জায়গা আছে যে ওর বড় আমি যেতে পারবো না। এখানে হচ্ছে কি আমার 9, এভাবে হচ্ছে 11.5, এইভাবে 9 এর বেশি আমি যেতে পারবো না, যাই নেই, কি নিব ওটা আমি জানি, তাই না? তাহলে এখন কত আছে কিভাবে বুঝবো, মুখস্থ করেছি না, তিনটাকে ধরি, দেখাচ্ছে কত 12.75, যেটা আমার মানে গন্ডি পেরিয়ে গেছি গিয়ে। কত দরকার আমার, 9 দরকার। তিনটা ধরলে যেন 9 হয়, এর থেকে 1 পিক্সেল যেন বড় না হয়, একটু ছোট হোক সমস্যা নাই, একটু বড় হলে সমস্যা।
তাহলে আমি চাচ্ছি উপরেরটা আমি 1 ইঞ্চ দেই, আমি মনে হচ্ছে এটা 1 ইঞ্চ না, ঠিক আছে? তাহলে ওটা আছে যা আছে এটাকে আমি 1 ইঞ্চ করে দেবো। কিভাবে? এইভাবে টেনে ছোট করে দেবো না, ওই যে ট্রান্সফর্ম থেকে এটা আছে 4.25, আমি করে দেবো কি 1 দিলাম, দেখেন কি হয়, ছোট হয়েছে। আচ্ছা একটু প্রবলেম হয়ে যায় তো সে, হ্যাঁ ওই যে ওটা, হ্যাঁ কি অ্যাঙ্কার পয়েন্টের ব্যাপার সেবার আছে, সে অ্যাঙ্কার পয়েন্ট উপরে সেট করা ছিল, আপনি দিছেন 1, ছোট হয়েছে বাট কোথা থেকে, নিচে থেকে, তাহলে এইভাবে হবে কি না? তাহলে ওই যে অ্যাঙ্কার পয়েন্ট তো বুঝাইছি তাই না? অ্যাঙ্কার পয়েন্ট কি বুঝাইছি, যে আপনি ছোট করবো কোথা থেকে, এখন উপর থেকে অ্যাঙ্কার পয়েন্ট সেট করতে হবে নিচে, নিচে অ্যাঙ্কার পয়েন্ট সেট করেন, 4.25 কে 1 করে দেন, এটা 1 ইঞ্চ হয়ে গেল। এবার তিনটা মিলে কত? 9.5, তাই না? তাহলে এটা কি করা যায়, হাফ ইঞ্চ কমানো যায়, আছে 4.25, হাফ ইঞ্চ কমাইলে কত? 3.75। হ্যাঁ তার আগে মানে ভ্যালু দেওয়ার আগে অ্যাঙ্কার পয়েন্ট সেট করতে হবে। দেখেন আমি 3.75 দেই, কি হয়? হ্যাঁ তাহলে কি ভুল ছিল, কি ছোট করবো কোথা থেকে, উপর থেকে, ছোট করবো নিচ থেকে, অ্যাঙ্কার পয়েন্ট সেট হবে উপরে, ভেরি সিম্পল। উপরের মাঝখানে সেট করলাম, 3.75 দিলাম। এবার একটু ধরেন কত, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী জায়গার ভেতরে আমি ডিজাইন করতে পেরেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমার অলরেডি ডিজাইন হয়ে গেছে, এই পার্ট হয়ে গেছে। এবার শুধু এই পার্টটা আর এই পার্টটা করব, কি নিয়মে করব, যা করেছি এই নিয়মেই করব। কি করব বলেন তো এখন? এখন এই যে স্যার পাশাপাশি নিব, এইটাকে ধরে মুভ করব, এটাকে ধরে মুভ কমান, কিন্তু কমাই দেব। ঠিক আছে? তাহলে বলেন তো, আমি যাকে জিজ্ঞেস করি, বলেন আপনি বলেন কি করবো আমি এখন? কাকে ধরে, কোনটাকে ধরে? এটা ধরে শিফট কন্ট্রোল এম, আমি আপাতত প্রিভিউটা অফ রাখি, তারপর কি করব? ভাবতে দেন, বলতে দেন। না অ্যাঙ্গেলে যাবো না, আমি অ্যাঙ্গেল বুঝাই নেই, অ্যাঙ্গেলে যাওয়ার প্রয়োজন নেই, আমি অ্যাঙ্গেল ধরবোই না, অ্যাঙ্গেল ছাড়া, এইটুকু ছাড়া, শুধু এইটুকুর ভিতরে আমি কাজ করবো। কি কে বলবে? আপু বলেন, কথা বলছেন, বলেন। কি না স্যার, কি কে বলতে পারবে? বলেন। হরিজন্টালি 1, আচ্ছা ভার্টিক্যালি 0। আচ্ছা দেখি কি হয়, হরিজন্টালি 1, ভার্টিক্যালি 0। প্রিভিউ অন করে দেখি, কপি হোক আর যাই হোক, আমি দেখি কি হয়েছে, কই গেছে 1 কেন? না স্যার আরেকটা 10 হবে স্যার, 10 হবে, 1 কেন? বিষয়টা বুঝেন, আমি কি করাচ্ছি, মুভ করাচ্ছি, এই বিষয়টাকে মুভ করাচ্ছি। এই জায়গাটা কতটুকু? এটা 10 ইঞ্চ। 10 ইঞ্চ ভ্যালু যদি দেই, মুভ করার জন্য যদি বলি 10 ইঞ্চ পরে যে মুভ হও, তাহলে এটা 10 ইঞ্চ পরে যে মুভ হবে। আমি যদি বলি 1 ইঞ্চ পরে মুভ হইতে, ওইখান থেকে 1 ইঞ্চ ধরে আসলো। ক্লিয়ার কি? হ্যাঁ আমি এটা হচ্ছে 10 ইঞ্চ পরিমাণ জায়গা, তাহলে আমি তাকে 10 ইঞ্চ পরিমাণ জায়গা মুভ করাইলে হরিজন্টালি সে এখানে এসে বসবে। আপনি বলছেন 1, তাহলে সে 1 ইঞ্চ মুভ হয়েছে, তাই না? 1 ইঞ্চ মুভ হয়েছে। ওয়েল শিফট কন্ট্রোল এম কি ভার্টিক্যালি মুভ করাচ্ছি না, তাহলে ভার্টিক্যাল ভ্যালু 0, প্রিভিউটা আপাতত অফ রাখি, ভার্টিক্যাল ভ্যালু 0, কি হ্যাঁ ভার্টিক্যাল ভ্যালু 0, হরিজন্টালি মুভ করাচ্ছি ডান দিকে, দ্যাটস ওয়াই ওটা আছে 10, আমাকে এখানে 10 ভ্যালু দিতে হবে, 10। এবার প্রিভিউ অন করেন, প্লাস কপি স্যার, হ্যাঁ এবার কপি দেন, ওটাও থাকবে এটাও থাকবে, ওকে কপি দিলাম। এবার এটা তো আর এত বড় না, কতটুকু দিব, কতটুকু কমাবো? 1 ইঞ্চ কেন? 1 ইঞ্চ না স্যার, 1 ইঞ্চ রাখবো, 9 ইঞ্চ কমাবো। 1 ইঞ্চ কেন রাখবো? এখান দিয়ে 1 ইঞ্চ রাখলাম, ওখান দিয়ে 1 ইঞ্চ রাখলাম। এবার 1 ইঞ্চ 2 ইঞ্চ, এটা কত? 10 ইঞ্চ। কত ইঞ্চ হলো? 12 ইঞ্চ হইলো। আমার তো একটা রিকোয়ারমেন্ট ছিল, আগে মাথায় রাখতে হবে রিকোয়ারমেন্ট, যে রিকোয়ারমেন্ট কত ছিল? 11.5, তা 12 করে ফেললেন তো। এখানে 1 ইঞ্চি করে আবার কম দিবেন, তাহলে ওইটা মাথায় রাখতে হবে যে কোন সাইজটা আমাকে ক্লায়েন্ট দিয়ে দিছে করতে। হ্যাঁ তাহলে কি আপনি 0.75 দিতে পারেন, হাফ দিতে পারেন, আপনি মানে ছোট করেন বড় করেন, বাট বড় ওই থেকে বের হওয়া যাবে না, একটু ছোট করেন সমস্যা নেই, একটু বড় করা যাবে না। তাহলে আপনি এখান থেকে 0.75 দিতে পারেন, এখান থেকে হাফ, ওখান থেকে হাফ দিতে পারেন, ঠিক আছে? তাহলে ওয়েল আমি এটাকে 0.75 দিলাম।
তাহলে কি করবো এবার? কই দিয়ে লিখবো? পয়েন্ট সেন্টার উইডে না হাইটে? হ্যাঁ, উইডে পাশটাকে আমি ছোট করব। তাহলে কি আগে অ্যাঙ্কার পয়েন্ট সেট করতে হবে। কই অ্যাঙ্কার পয়েন্ট সেট করবো? বাম পাশে, কারণ আমি ডান পাশ থেকে ছোট করছি। বাম পাশে অ্যাঙ্কার পয়েন্ট সেট করে 10-এর জায়গায় লিখে দেন 0.75। হ্যাঁ, হয়ে গেল। এবার এই বিষয়টা একটু ওই মানে কোনামারা আছে, তাই না? হ্যাঁ, একটু ই করো না, এমনটা আর কি না করলে প্রবলেম ছিল না স্যার ছিল জি স্যার যেটা সোজাই থাকতো, এটা যখন আবার ওই ভাঁজ করতেন হয়তো এই জায়গাতে একটু বের হয়ে যেত, তাই না? তার জন্য একটু মানে এটাকে কোনা মেরে দেওয়া হয়। সে কিভাবে করব? সিম্পল ডিরেক্ট সিলেকশন না, রেডিয়াস না, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরলাম, একটা ডাউন অ্যারো দিলাম, হয়ে গেল। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কার পয়েন্টটা ধরলাম, একটা আপ অ্যারো দিলাম, হয়ে গেল। ওখানে যদি দুইটা দেন এখানে দুইটাই দিবেন, ঠিক আছে? তাহলে সে একটু হয়ে গেল। তাইলে কি আবার ওই পাশে একটা দরকার, এমন একটা বিষয় এখানে দরকার, তাহলে আবার এটাকে ধরে মুভ করাবো, এইভাবে ছোট করবো, হয়ে যাবে। আপনার ওয়ে আছে কি? আচ্ছা ওইটাকে তো এইটাকে ধরে আমি এখানে নিয়ে আসতে পারি, তাই না? এটাকে ধরে এখানে নিয়ে আসতে পারি। রিফ্লেক্ট পরের বিষয়, আগে নিয়ে আসবো তারপর রিফ্লেক্ট। এখন কথা হচ্ছে কি, এইটাকে ধরে মুভ করানোর জন্য যে ভ্যালু দিব, ওইটাকে ধরে মুভ করার জন্য সেম ভ্যালু দিব, এমনটাই কি না? আপনি এটাকে মুভ করানোর সময় কি ভ্যালু দিবেন? কত ভ্যালু দিবেন? হ্যাঁ, 10 দিবেন। এটাকে যদি মুভ করানোর জন্য 10 ভ্যালু দেন, ওখানে যে বসবে, এখানে এসে বসবে। বুঝতে পারছি? এটাকে যদি আপনি 10 ভ্যালুতে মুভ করান, ঠিক এটা মুভ হয়ে মানে 10 ভ্যালু না, কিন্তু -10 ভ্যালু, -10 ভ্যালুতে কিসে হরিজন্টালি যদি মুভ করান, এটা ঠিক এখান থেকে এখানে এসে বসবে, তাই না? এটাকে যদি আপনি -10 ভ্যালুতে মুভ করেন, এটা ঠিক এখানে এসে বসবে কি? এখানে এসে বসবে। তাহলে এটা কি ভ্যালুতে মুভ করতে হবে? মুখস্থ করার কিছু নাই, আপনি এই দুটাকে ধরেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, যেহেতু ওইটাকে মুভ করাচ্ছেন, এই দুটোর জায়গাটা দেখেন কতটুকু। এই জায়গাটা হচ্ছে 10.75, তাহলে এইটা মুভ করতে হলে ওই ভ্যালুটাই দিতে হবে, 10.75 ভ্যালুটাই দিতে হবে। ওয়েল, এটাকে ধরলাম, শিফট কন্ট্রোল এম, প্রিভিউটা আপাতত অফ রাখি। কি হরিজন্টালি মুভ করাচ্ছি? হ্যাঁ, -10.75, ভার্টিক্যালি কি কিছু কি 0, প্রিভিউ কি কপি, মুভ হয়েছে? স্যার একটু ভেজাল হইছে একটু ভেজাল হয়েছে। তাহলে ভেজালটা কিভাবে সারবো? এটাকে ধরে রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। কি হয়নি নাকি? ট্রান্সফর্ম, রিফ্লেক্ট হয়েছে, তাই না? ওকে, হয়ে গেছে। স্যার উপরেটা কাজ করবে না উপরেরটা কার্ভ করব। এখানে কার্ভ আছে, তাহলে তো করতেই হবে নাকি? স্যার আচ্ছা, তাহলে কার্ভ কিভাবে করব? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে অ্যাঙ্কার পয়েন্ট কি হবে? কি হবে? প্রবলেম আছে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে মানে কর্নার অ্যাঙ্কার পয়েন্টকে কার্ভ অ্যাঙ্কার পয়েন্ট করেন, হয়তো বা কষ্ট করে করবেন, এই জায়গায় যেভাবে হবে আর ওই জায়গায় আর ওইভাবে হবে না, বা মানে করতে করতে ঘাম বের হয়ে যাবে। ঠিক আছে? তাহলে কি সহজ কোনো ওয়ে আছে? ওয়ে আছে, বাট সহজ না, একটু কঠিন। আচ্ছা দেখি, সহজ কঠিন বলতে কোনো কথা না। তাহলে কিভাবে এটাকে আসলে কার্ভ করা হয়? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে না, কারণ এটা আপনি ফ্রি হ্যান্ড করছেন। হ্যাঁ, ফ্রি হ্যান্ড করছেন না? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি করেন, কি এটাকে কর্নার অ্যাঙ্কার পয়েন্টকে কার্ভ অ্যাঙ্কার পয়েন্ট করতে হবে, মানে এই যে কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট টুল দিয়ে করে তারপরে কষ্ট করে কার্ভ করবেন। এই পাঁচ যেভাবে কার্ভ হবে, সেভাবে কার্ভ হবে না। হবে কি? হয়তো বা না। তাহলে কিভাবে করা হয় এটাকে দেখেন। এটাকে ধরে কন্ট্রোল সি, কন্ট্রোল 2, কন্ট্রোল এফ, বারবারই করলাম এই কাজটা আজকে। হ্যাঁ, আচ্ছা, এবার কি করব? এটাতে আমি একটা স্ট্রোক দেই, আদারওয়াইজ এটার কার্ভটা আমি বুঝতে পারবো না। আপাতত একটা স্ট্রোক দিলাম। ইফেক্ট, স্টাইলাইজ, রাউন্ড কর্নার ক্লাসে নিশ্চয়ই দেখানো হয়েছিল। সিডির ক্লাসে বা ইফেক্টের ক্লাসে দেখানো হয়েছিল। আচ্ছা, হোয়াট এভার, দেখে নেন। ইফেক্ট, স্টাইলাইজ, রাউন্ড কর্নার মানে কি হয়? একটা রেক্টেঙ্গুলারকে রাউন্ড রেক্টেঙ্গুলার করা, আপনারা জানেন এগুলো। একটা রেক্টেঙ্গুলারকে ইফেক্ট দেওয়ার মাধ্যমে রাউন্ড করা যায়, একটা রেক্টেঙ্গুলারকে ইফেক্ট দেওয়ার মাধ্যমে সার্কেল করা যায়, একটা সার্কেলকে ইফেক্ট দেওয়ার মাধ্যমে রেক্টেঙ্গুলার করা যায়, সবই এখানে আছে, তাই না? আচ্ছা, তাহলে প্রিভিউ অন করে আপনি দেখেন আপনি কতটুকু রাউন্ড করতে চাচ্ছেন, দেখা যাচ্ছে। স্ট্রোকটা তার জন্যই দিয়েছিলাম, আদারওয়াইজ কতটুকু রাউন্ড হচ্ছে আপনি চোখে দেখতে পারতেন না, বুঝতে পারতেন না, তাই না? এখন বোঝা যাচ্ছে না কতটুকু রাউন্ড হচ্ছে? ওয়েল, কতটুকু? এতটুকু করি নাকি? হ্যাঁ,
আচ্ছা এতটুকু রাউন্ড করলাম, ওকে। এবার হয়েছে, রাউন্ড হয়েছে, এবার কাজ হয়নি আমার, তাই না? রাউন্ড হয়েছে বাট আমার কাজ হয়নি, এগুলো থাকলে হবে? তাহলে এগুলো কি করতে হবে? এগুলো বাদ দিতে হবে না? তাহলে এটা কিভাবে বাদ দিবে এখন? পাথফাইন্ডার মাধ্যমে। নিচে একটা অবজেক্ট আছে, উপরেরটাকে না রাউন্ড করলাম, নিচেরটা তো নিচেরটা ওইভাবে আছে, নিচেরটা ওইভাবে আছে, উপরে তাকে একটা ডুপ্লিকেট কপি করে এটাকে ইফেক্ট দিয়ে রাউন্ড করলাম। এবার নিচেরটা উপরটাকে ধরে যদি ডিভাইড করি কি হবে? ওগুলো ডিভাইড হয়ে যাবে না? হ্যাঁ, তো ডিভাইড করার আগে আরেকটা কাজ করতে হবে, যেহেতু এটা এই রাউন্ডটা কিভাবে করেছি, কোথা থেকে করেছি? ইফেক্ট দিয়ে করেছি। তাহলে একটা অবজেক্টে যদি ইফেক্ট অ্যাপ্লাই করে সেটা সাধারণ অবজেক্ট ভাবে থাকে না। একটা অবজেক্টে ইফেক্ট অ্যাপ্লাই করলে সেটা মানে নরমাল অবজেক্ট হিসেবে অ্যাটিটিউড করে না, ঠিক আছে? কারণ ওটার মধ্যে একটা ইফেক্ট বসে গেছে। তাহলে এটাকে নরমাল অবজেক্টে নিয়ে যেতে হবে আগে, মানে ইফেক্টকে ভাঙতে হবে। নিশ্চয়ই ক্লাসে বলা হয়েছে ইফেক্টকে কিভাবে ভাঙা হয়। কিভাবে ভাঙা হয়? অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। একটা ইফেক্টকে ভাঙার জন্য অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, তাহলে এটাকে আমি এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করি। এবার ইফেক্টটা ভেঙে গেছে, তারপর আরেকটা কাজ করতে হয়, কি? রাইট ক্লিক আনগ্রুপ। নিলে আলাদা আলাদা ভাবে কিভাবে আপনি নিবেন? রাইট ক্লিক আনগ্রুপ। এবার এটা নরমাল অবজেক্ট হিসেবে কাজ করবে। তাহলে এবার পেছনেরটার উপরেরটাকে ধরে ডিভাইড করব, বাট পেছনেরটা ধরার আগে আনলক করতে হবে। লক করে রাখছি না ওটাকে? অল্ট্রা কন্ট্রোল 2 আনলক হলো। আচ্ছা, এবার নিচেরটা আর উপরেরটাকে ধরলাম, দুটো ধরা হলো। উইন্ডো থেকে পাথফাইন্ডার, পাথফাইন্ডার থেকে ডিভাইড, তাই না? আবার কি আনগ্রুপ করতে হবে না? আনগ্রুপ। এবার এই পাশটাকে ধরেন ডিলেট, এই পাশটাকে ধরেন ডিলেট। স্যার নিচে যে টুকরো, হ্যাঁ, বিষয় হচ্ছে তাহলে কি হয়ে গেছে না কাজ? না স্যার, কাজ হয়ে গেছে, কি যেমন ছিল তখন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, বাট একটু আবার প্রবলেম আছে। কি প্রবলেম? নিচে রয়েছে। এইটা এক টুকরা, ওইটা আবার আরেক, মানে কি এটা আরেকটা পার্ট, ওইটা আরেকটা পার্ট। তাহলে এমন রাখলে তো হবে না। গ্রুপ না, গ্রুপ তো গ্রুপ, সেইটাকে ধরে অল্টা ধরে ইউনাইট এক্সপান্ড। এক্সপান্ড করা, শেপ মোডের বিষয়গুলো একাধিক অবজেক্টকে একটা অবজেক্টে কনভার্ট করা। এখন কি এটা মানে একটা অবজেক্ট হিসেবে কাজ করছে? হ্যাঁ, এখন এটা একটা অবজেক্ট হিসেবে কাজ করছে। স্যার এটা আবার একটু জানেন এই পুরো বিষয়টা স্যার ইয়া এক্সপান্ডার ওই টুকরোগুলোকে জোড়া লাগালো, এই সিম্পল। জাস্ট এই যে শেপ মোডের বিষয়, এটা দিয়ে মানে এটা কি করা হয়, বাট এটা কাজ করার জন্য ওখানে কার্সার ধরলে বলে যেটা জাস্ট নরমাল ক্লিক করে না, অল্ট্রা ক্লিক করে ওটা প্রেস করতে হয়। অল্ট্রা ক্লিক করে ওটা প্রেস করতে হয়, দেন এক্সপান্ড করতে হয়। আপনি নরমাল প্রেস করলে হয়ে যাবে। অল্ট্রা ক্লিক করে ওগুলি না করলে শুধু যদি ক্লিক করেন তাও হয়ে যাবে। তাহলে ওটা কেন করব? ওটা হচ্ছে প্রপার হইতে হয়। সে অনেক সময় স্যার হাইট থাকে। হ্যাঁ, না অনেক সময় যদি অল্ট্রা ধরে না করেন তাহলে হাইট থাকবে। অল্ট্রা ধরে ইউনাইট করার সাথে সাথে ওই এক্সপান্ডটা অ্যাক্টিভ হবে, দেন এক্সপান্ড করবেন। ঠিক আছে? হ্যাঁ, অল্ট্রা ধরে, অল্ট্রা না ধরে যদি ইউনাইট করেন ইউনাইট হয়ে যাবে। ঠিক আছে? পরবর্তীতে একটা প্রবলেম হতে পারে। তাহলে প্রপার হইতে হচ্ছে গিয়ে যে অল্ট্রা ধরে হাইট থাকবে, অল্ট্রা ধরে না করলে। অল্ট্রা ধরে যখন করবেন তখন এক্সপান্ডটা অ্যাক্টিভ হবে, অল্ট্রা না ধরে করলে ওটা হাইডি থাকবে। তাইলে মানে দিস ইজ দ্য ওয়ে টু মেক এনভেলপ ডিজাইন। কি বুঝা গেছে কি? জি স্যার, হ্যাঁ, পারা যাবে। জি স্যার। ওয়েল, এবার যে কোনো মানে কি এগুলো কি দেখাইতে হবে? লোগো নিয়ে, টেক্সট নিয়ে না স্যার, কি জি না দেখাইনি, এগুলো আছে করে লোগো বসে দেখাইনি, টেক্সট লিখে দেখাইনি। আচ্ছা, তাহলে এই ছিল মানে একটা এনভেলপ ডিজাইন করার ওয়ে। আর কোনো কোশ্চেন? কোথায়? সরি, মকআপে আলাদা আলাদা পার্ট ধরবে, যেটা আপনার আলাদা আলাদা করা আছে। যখন আপনি মানে অফিস আইডেন্টিটি মকআপ গুলো ডাউনলোড করেছেন তখন এগুলা ডিজাইন ছিল। এই রিলেটেড এনভেলপ আপনি মকআপে পান। এইটাকে ধরে ওই জায়গাতে বসান, বডিটাকে ধরে বডিতে বসান। প্রত্যেকটা মকআপ আলাদা আলাদা করে না, তার জন্য প্রত্যেকটা আলাদা আলাদা শেপ নিয়ে করলাম, তাই না? যখন যেটা যেখানে ঢালা ঢেলে দেন, পুরো নাই, হ্যাঁ পুরো করে একসাথে করে দেবেন। পুরোটা একসাথে দিলে মকআপ হয়ে যাবে না। মকআপ গুলো আলাদা করাই আছে। মকআপে যখন যাচ্ছেন মকআপ গুলো ওভাবেই করা থাকে, একদম পার্ট বাই পার্ট দেওয়া পার্ট আছে। বাই পার্ট করাই এখানে থাকে। গেলে ওখানে যে অ্যাড হয়ে যাবে। মকআপে সব পার্ট বাই পার্ট করাই আছে। স্যার আমাদের কি আমি শুধু এইটুকু ধরলাম, বা এখানে তো আমার অনেক লিখাটিকা থাকে, ভুল বলছি, এখানে আমার অনেক লিখাটিকা থাকবে। আপনি যখন মাঝখানটা ধরতে যাচ্ছেন এটাকে লক করেন, কন্ট্রোল 2, এটাকে লক করেন, কন্ট্রোল 2, এটাকে লক করেন,
এটা মানে সবকিছু লক করেন। এবার যা আছে এভাবে ধরেন, এর ভিতরে টেক্সট ফেক্স যা আছে, আইকন টাইকন যা আছে সবকিছু ধরা হয়ে গেল। কন্ট্রোল সি, ওই মকআপের আয়ন করে দেখেন কোথায় এটা আছে, ওটা স্মার্ট অবজেক্ট ওপেন করেন, কন্ট্রোল ভি স্মার্ট অবজেক্ট হিসেবে পেস্ট করেন, টেনে মেনে সাইজ করেন, কন্ট্রোল এস দেন, ঠিক ওই মকআপের কাছে বসে গেল। এবার মকআপের যে জায়গাতে এই বিষয়টা আছে ওটা দেখে নেন, আয়ন করে স্মার্ট অবজেক্ট ওপেন করেন, আপনারা শুধু এই বিষয়টাকে ধরে নেন। এর ভিতরে যদি কোনো লোগো থাকে কিছু থাকে তাহলে সবগুলো অল সিলেক্ট করে নেন, অল সিলেক্ট করে কন্ট্রোল সি দিচ্ছেন, ওই জায়গাতে পেস্ট করছেন, অ্যাপস দিচ্ছেন, হয়ে যাচ্ছে। জি স্যার। সিম্পল, ভেরি সিম্পল। আচ্ছা, আর কোনো কোশ্চেন? স্যার আসলে একটা ভুলে গেছি। তাহলে মানে রেকর্ড ই করি না, জি 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 স্যার। রেকর্ড কিভাবে নেবেন? এখান থেকে একজন নিয়ে যাবে, পরে আমাদের একজন নিয়ে যাবে, গ্রুপে দিয়ে দিবে। গ্রুপে কি দেওয়া হয় এইগুলো? স্যার গ্রুপে ভিডিও দেওয়ার মানে পারমিশন আছে? পারমিশন নাই তো? না, না, স্যার, কে দিল আমাদের দেওয়া permission? হয়েছে। কে দিছে আপনাদের গ্রুপে? আমাদের গ্রুপ থেকে আমরা এইভাবেই করি, নাহলে স্যার বললাম তাহলে